19 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে 4 বছরের ভালোবাসার হাত ধরে পালিয়ে এসেছিলাম। তাও আজ থেকে 5 বছর আগে। 4 বছরের ভালোবাসা আর 5 বছরের সংসার, মোট 9 বছর। 9 বছরের ভালোবাসা হালকা অভিমান, দুষ্টু মিষ্টি ঝগড়া আর অনেকখানি তৃপ্তি দিয়ে একটু একটু করে গড়া ভালোবাসাময় সংসার। সেখানে আজ থেকে অন্য কেউ রাজত্ব করবে। একটা মেয়ের জীবনে এটা মৃত্যুর চেয়েও যন্ত্রণাময়, কিন্তু আমার কোনো অনুভূতি নেই। নিজের হাতে আমার বর আর তার নতুন জীবন সঙ্গীর রুমটা নিজের মতো করে সাজিয়ে দিয়েছি। মেয়েটা তো অনেক আশা নিয়ে এই সংসারে পা রাখতে যাচ্ছে। সেখানে আমার ব্যবহার করা জিনিসপত্র ব্যবহার করবে প্রশ্নই আসে না। যদিও তার বরটাই এটো। এই 9 বছরে শুধু ওর জীবনে না, প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আমার অস্তিত্ব মিশে আছে। তবে আজ থেকে তার সম্পূর্ণ দাবি ছেড়ে দিলাম। পড়ে থাকতে হবে এই ঘরের কোনো এক কোণায়। আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই। যেদিন বাবা মায়ের ভালোবাসাকে তুচ্ছ করে রাতের অন্ধকারে সায়নের হাত ধরে পালিয়ে এসেছিলাম, সেদিন থেকে তাদের কাছে আমি মৃত। আর শ্বশুর শাশুড়ি তারাও আমাকে মন থেকে মেনে নেয়নি। তাই তো বিয়ের প্রথম দিন থেকেই আমাদের নতুন সংসার শুরু হয়। কলিং বেলের শব্দে ভাবনা থেকে বাস্তবে আসে তৃষা। মাথায় 12 হাত কাপড়ের 13 হাত ঘোমটা দিয়ে দরজা খুলে দিল। মন ভরে নিঃশ্বাস নিল আর নতুন বউয়ের মুখের দিকে তাকিয়ে দোয়া করে দিল, যে পূর্ণতা আমি দিতে পারিনি সেই পরিপূর্ণতা যেন তোমার দ্বারা হয়। মুচকি একটা হাসি দিয়ে দরজা থেকে সরে দাঁড়ালো তৃষা। তার বর নতুন বউয়ের হাত ধরে ভেতরে প্রবেশ করল। কোনো একদিন তৃষাও এভাবেই হাত আঁকড়ে ধরে এই বাসায় প্রবেশ করেছিল। তবে সেটা তখন শুধু একটা বাসাই ছিল, আর এই মেয়েটা একটা সাজানো গোছানো সংসারে প্রবেশ করলো। পার্থক্য শুধু এটুকুই, কেউ একটা বাসাকে সংসারে পরিণত করেছে আর কেউ সেই সংসারে রাজত্ব করবে। আপনারা গিয়ে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার রেডি করতেছি। সায়ন একবার তিশার দিকে আর চোখে তাকালো। হয়তো ভাবছে মেয়েটা অস্বাভাবিক আচরণ করবে, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে। কিন্তু না, মেয়েটা একদম স্বাভাবিক আছে। তবে কেমন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে। তিশাও ফ্যালফ্যাল হয়ে তাকিয়ে আছে সায়নের চোখে। মনে মনে বলল, সায়নের শেষ অবধি আমার অনুভূতিটুকুও কেড়ে নিলে। রুমে প্রবেশ করে আশ্চর্য হয়ে যায় সায়ন, আর সাথে নতুন বউ। একদম ঝকঝকা নতুন সামগ্রী দিয়ে রুমটা সাজানো। বিছানার চাদর থেকে শুরু করে রুমের প্রতিটা জিনিস। খাবার রেডি করে ওদেরকে ডাক দিল তিশা। কিছুক্ষণের মধ্যেই রুম থেকে বের হয়ে আসলো ওরা। খাবার টেবিলে সবকিছু সাজিয়ে রেখে আড়ালে দাঁড়িয়ে চোখের জল ঝরাচ্ছে। কেন কাঁদছিস তিশা? তুই যে আগে থেকেই প্রস্তুত ছিলি, তাহলে এভাবে ভেঙে পড়তেছিস কেন? ওর পাশে আমি যে কাউকে মেনে নিতে পারি না। আমার দুর্বলতাই তো এই মানুষটা। না, তুই কাঁদবি না, একদমই না। পরবর্তী ঝড়ের জন্য নিজেকে তৈরি করে নে। নিজের অস্বস্তিতে কথা বলে চোখের পানি মুছে নিল। ওদের খাওয়া শেষ, আবারও বুকের ভেতর হাহাকার শুরু হলো। যে মানুষটা প্রথম লোকমা আমার মুখে না দিয়ে নিজের মুখে ভাত দিত না, আজ সে একবার জানতেও চাইলো না আমি খেয়েছি কিনা। কি অদ্ভুত জীবন। সায়ন তার নতুন বউ রুমে ঢুকলো। যখন ঠাস করে দরজা লাগিয়ে দিল, মনে হচ্ছে তিশার কলিজায় কেউ ছুরি মেরেছে। ছুরিটা এত বেশি ধারালো যে পুরো হৃদয়টাই ক্ষতবিক্ষত করে দিচ্ছে। একটা বাচ্চাই কি জীবনের সব? আমার প্রতি তোমার ভালোবাসাতে এতটাই টুকরো ছিল। আমিও তো বাবা মায়ের আদরের একমাত্র সন্তান ছিলাম। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য সেই আদর ভালোবাসাকে তুচ্ছ করে তোমার ভালোবাসায় সাড়া দিয়েছি। সব থেকেও কেউ ছিল না আমার, শুধু ভালোবেসে তোমায়। আর আজ আজ এই তুমিও পর করে দিলে আমার। তোমার কি একটু কষ্ট হবে না গো? ওই বুকে যখন অন্য কেউ লেপ্টে থাকবে, তখন কি আমার অস্তিত্ব বিন্দু মাত্র নাড়া দেবে না তোমায়? এই সংসারের প্রতিটা কানায় কানায় তোমার আমার ভালোবাসা লেপ্টে আছে। সেই ভালোবাসাকে অন্য কেউ মুছে দিয়ে নিজের ভালোবাসার সূচনা করবে। বড্ড কষ্ট হয় গো, অনেক বেশি যন্ত্রণা হচ্ছে। তুমি কি একটু অনুভব করো না?
আমার অসহনীয় যন্ত্রণাগুলো। কেউ নতুন ভালোবাসা সৃষ্টিতে ব্যস্ত, আর কেউ বা পুরনো স্মৃতি মনে করে ডুকরে ডুকরে কাঁদে বালিশে মুখ গুজে। ভালোবেসে বিয়ে করে ভালোবাসা দিয়েই একটা ভালোবাসাময় সংসার সাজিয়েছে দুজন। বিয়ের 2 বছর পর সেই ভালোবাসার ফসল হিসেবে একটা ছোট্ট অস্তিত্ব তিশা পেটে ধারণ করে। তখন বুঝি সুখগুলো উপচে উপচে পড়তেছে, আর সেই সুখগুলোকে বুঝি হিংসা হচ্ছিল। তাই তো প্রেগনেন্টের 7 মাসের সময় বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। সেদিন তিশার চেয়ে সায়ন বোধহয় একটু বেশি কষ্ট পেয়েছিল। ছেলেরা কাঁদতে নেই, কিন্তু সেদিন সায়নকে হাউমাউ করে কাঁদতে দেখেছি। কতটা অনুভূতি থাকলে ছোট্ট একটা অস্তিত্বকে এতটা ভালোবেসে ফেলা যায়। তবুও সায়ন নিজের কষ্টগুলোকে চেপে রেখে তিশাকে সবসময় সাপোর্ট দিয়ে শান্ত রাখার চেষ্টা করেছে। এই 3 বছরে আরো 3 বার বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। প্রথম প্রথম সায়ন সাপোর্ট করলেও ইদানিং সেও খুব অমনোযোগী তিশার প্রতি। তিশার প্রতিটা কাজেই সে বিরক্ত। অনেক ডাক্তার দেখানোর পরও কোনো সমাধান পাচ্ছে না। তাই তো সায়ন আশা ছেড়ে দিয়েছে। আগের মতো আর ভালোবাসা নেই। ভালোবাসাময় সংসারটা যেন একটু ভালোবাসার জন্য হাহাকার করতেছে। যেই মানুষটার বুকে শুয়ে স্বপ্ন বুনে রাত পার করত, সেই মানুষটাই এতটা বদলে গেছে যে সামান্য খেয়ালটুকুও রাখে না। অফিস থেকে লেট করে ফিরে, ঠিকমতো কথাও বলে না। তিশা নিজের থেকে কথা বললেও দায় সারা জবাব দেয়। বাসায় এসেই মেসেঞ্জারে টুংটাং শব্দে মেতে ওঠে সায়ন, আর সেই শব্দে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তিশা। ধীরে ধীরে বুঝতে পারল তার প্রয়োজন ফুরিয়ে আসতেছে, আর তার সেই ধারণা অনুযায়ী আজ নতুন বউ নিয়ে ফিরল সায়ন। হ্যাঁ, এর জন্য দায়ী তার অক্ষমতা, কারণ কারণ সে মা হতে পারে না। সায়নকে বাবা হওয়ার সুখটা দিতে সে অক্ষম। কেঁদে কেঁদে সারা রাত কাটিয়ে দিয়েছে, পেটের উপর হাত রাখলো। আজও সে প্রেগনেন্ট, কিন্তু তার কোনো ভরসা নেই। হয়তো 1 থেকে 2 মাস পর এটাও মিসক্যারেজ হয়ে যাবে। ফজরের নামাজ আদায় করে নিল, আল্লাহর কাছে 2 হাত তুলল। ই আল্লাহ, বাবা মায়ের একমাত্র সন্তান হয়েও তাদেরকে নিঃস্ব করে দিয়েছি। তার বিনিময়ে তো আমাকেও বারবার সন্তানহারা করে দিয়েছো। আমি কি খুব পাপী গো আল্লাহ? আমি খুব নিঃস্ব। অন্তত এবার এই অসহায়ত্বের প্রতি তুমি একটু সদয় হও। আমার পেটের ধন আমার বুকে এনে দাও। এই পোড়া মনটা একটু আশার আলো জ্বেলে দাও। বেঁচে থাকার এই শেষ সুযোগটা কেড়ে নিও না। 2 হাত তুলে আল্লাহর কাছে অঝরে কেঁদে কেঁদে সাহায্য চাইল। আরো কিছু টাইম প্রার্থনা করল। বারবার বাচ্চার মিসক্যারেজ হয়ে যাওয়া, এটা হয়তো বাবা মায়ের চোখের জলের প্রতিদান। সন্তান হারানোর কষ্ট আজ তিলে তিলে বুঝতে পারতেছে। আগে যদি এই যন্ত্রণার সামান্য পরিমাণ অনুভব করতে পারত, কখনোই বাবা মায়ের চোখের জলের কারণ হতো না। সকালের সূর্যটা উকি দিচ্ছে। তিশা উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আলোতে পরিপূর্ণ সূর্যটা চারদিকে আলো ছড়িয়ে পড়েছে। শুধু জীবনের আলোটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আশাগুলো নিরাশাময় হয়ে যাচ্ছে। ধীরে ধীরে বোধহয় জীবনটা গতি হারিয়ে ফেলতেছে। কি ছিলাম আর কি হলাম আর কি হব? চারদিকে আলোতে ঝলমল করতেছে। এতক্ষণের শান্ত নগরীটা ব্যস্ত হয়ে উঠেছে। ধীর পায়ে কিচেনে ঢুকে নিজেও ব্যস্ত হয়ে পড়ল। বিয়ের পর থেকে সায়ন এমন কোনো দিন ছিল না যে শান্তিতে রান্না করতে দিত। বউ, এই বউ, সকাল সকাল আবার জ্বালানো শুরু করে দিয়েছো? রেগে যাচ্ছ কেন? ছি, ঘেমে একাকার হয়ে গেছি। আর উনি চুমু খাচ্ছে। ভালো লাগে তোর ঘামে ভেজা মুখটা। ঠোঁটের ছোঁয়ায় মুছে দেওয়ার লোভটা সামলাতে পারি না। সকাল সকাল ন্যাকামি এমন ডিস্টার্ব করবে না। হুম, নো ন্যাকামি, শুধু হেল্প করছি। হেল্প না চাই, আমার কাজের 12টা বাজাচ্ছে। এই, একদম বকবক করবে না। তাড়াতাড়ি রান্না করো, অফিসে দেরি হয়ে যাবে। তাহলে ছাড়ো, দূর চাই যত মুসিবত। এভাবেই প্রতিটা সকালের রান্নায় সায়ন হেল্পের নামে জ্বালিয়ে মারত। সায়ন পিছন থেকে জড়িয়ে ধরে রাখত, কখনো বা চুলগুলো ছেড়ে মুখে গুজে দিত।
তিশা মুখে মুখে যতই রাগ দেখাতো, কিন্তু অন্তরে ভিন্ন অনুভূতি বয়ে যেত। আর কখনো হয়তো এই মুহূর্তগুলো ফিরে আসবে না। পিছু তাকালেই শুধু অতীত হাতড়ে বের হয়। রান্না প্রায় শেষ, এখন ওনাদেরকে ডাকা উচিত। মেয়েটার নামটাই তো জানা হলো না। আনমনা ভাবতে ভাবতে হঠাৎ রান্নাঘরে কিছুটা ভাঙার শব্দে পিছু ফিরে তাকালো তিশা। কাচের বাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মেয়েটা সেই কাচের টুকরো গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। আরে কি, আরে কি করছো? হাতে বেঁধে যাবে তো, সরো তো দেখি, আমি পরিষ্কার করে দিচ্ছি। সরি, আসলে আমি খেয়াল করিনি। সরি কেন? তোমার সংসার তুমি ভাঙবে, তুমি করবে। হঠাৎ করে কেউ তো আর পাকা ঘরওয়ালি হয়ে আসে না। আমাকে শিখিয়ে দেয়, বাকি খাবারগুলো আমি তৈরি করে দেই। তুমি এ বাসায় নতুন, অন্তত কয়েকটা দিন বিশ্রাম করো, তারপর না হয় এসব কাজ টাজ করো। তোমার বর উঠছে? তোমার বর শব্দটা শুনে মেয়েটা অদ্ভুতভাবে তাকালো। তিশা খানিকটা হাসলো ওর ওইভাবে চেয়ে থাকতে দেখে। কি হলো, যাও ওনাকে উঠিয়ে নিয়ে এসো। ও ভালো কথা। তোমার তোমার নামটাই তো জানা হলো না। হ্যাঁ না? তোমার নাম তোমার মতোই খুব মিষ্টি। আপু। কি কি কিছু বলবে? ভয় পেও না। আগলে যখন রাখতে পারিনি, তখন আর কেড়ে নিব না। তোমার সংসার তুমি বুঝে নাও, তবে কাজের লোক হিসেবে থাকতে দিও। বুঝোই তো, পালিয়ে এসছি, সো আর কোনো আশ্রয় নেই। তবুও যদি তোমাদের বিশেষ অসুবিধা হয়, তখন না হয় ঠিকানা খুঁজে নিব। আল্লাহর দুনিয়াতে আর না হোক 3.5 হাত জায়গা তো পাবো। হেনা যতই তিশাকে দেখতেছে, ততই যেন অবাকের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। একটা মানুষ কতটা কঠিন হলে এভাবে স্বাভাবিক থাকতে পারে। স্বামী এমন একটা মূল্যবান ধন, মেয়েরা সব ভাগ দিতে রাজি, শুধু স্বামী ছাড়া। আর সেখানে তিশা যেন অনুভূতিহীন মানবী। এই এক মাসে অনেকটা খাতির জমিয়ে ফেলেছে হেনার সাথে। যদিও সেদিনের পর থেকে কখনো সায়নের মুখটা দর্শন করেনি। সর্বদা সতর্ক থাকে, যাতে মৃত্যুর আগে কখনো ওই মানুষটার মুখটার সামনে না পড়ে। বড্ড ঘৃণা হয় কতটা নীচ মেন্টালিটির হলে এমন জঘন্য কাজ করতে পারে। আরে তোমায় ভালোবেসেই তো সব ছেড়েছি, আর দিন শেষে তুমিই আমাকে ছেড়ে দিলে। খুব বেশি বেইমান তুই। সায়ন বাসায় এসে প্রায় আর চোখে তিশাকে খুঁজে বেড়ায়। মাঝে মাঝে ওর মুখটা দেখতে ইচ্ছে করে, কিন্তু বাসায় থাকলে তো তিশা রুম থেকে বের হয় না। আর খাওয়া দাওয়া তো দূরের কথা, আর যদি কখনো মুখোমুখি হয়েও যায়, তখন 12 হাত কাপড়ের 13 হাত ঘোমটা টেনে দেয়। এভাবে একটা মানুষ বন্দি থাকলে তো তার স্বাভাবিকত্ব হারিয়ে ফেলবে। তাই সময় পেলেও খুব কম টাইমই বাসায় থাকে সায়ন। তবে মনে মনে শান্তিও পায়। সতীনের সংসারে নাকি ঝামেলা বেঁধেই থাকে, কিন্তু সেখানে হেনা ন্যূনতম অভিযোগ তোলে না। সেই সুযোগটাই তো পায় না। বিয়ের দিন ভেবে নিয়েছে তিশাকে একটা আলাদা ফ্ল্যাট ভাড়া করে দিবে, বাট এখন বোধহয় তার আর প্রয়োজন নেই। খাবারের সময় ইদানিং আর চোখে তিশাকে খোঁজ করে সায়ন, যেটা হেনার চোখে এড়িয়ে যায়। যদিও মনের ভিতরে একটু অশান্তি হয়, তবুও কিছু বলে না। তবে হঠাৎ একদিন বলেই ফেলল, আপু, আপনি তো আমাদের সাথে বসেই খেতে পারেন। কষ্ট হবে না তোমার? তোমার স্বামীর পাশে তোমার সতীন বসে খাবার খাইলে? হেনা মাথা নিচু করে চলে গেল। আসলেই তো, হ্যাঁ, শুধু কষ্ট না, বড্ড বেশি। তার চেয়েও বেশি কষ্ট হবে। আমি মেনে নিতে পারবো না সায়নের পাশে কাউকে। হেনার এভাবে চলে যাওয়ার উত্তরটা ভালোভাবেই পেয়ে গেছে তিশা। হায় রে মেয়ে, তুই সামান্য এতটুকু মেনে নিতে পারবি না? আর সেখানে দিব্যি সুখে শান্তিতে আমার স্বামীকে নিয়ে কিভাবে আমার গড়া রাজ্যের রাজত্ব করতেছিস। সময় তার আপন গতিতে পার হয়ে যাচ্ছে। তিশা প্রেগনেন্ট 7 মাস, খুব দুর্বল হয়ে পড়তেছে। রাতে তো একদমই ঘুমাতে পারে না। রুম থেকে বারান্দা, আবার বারান্দা থেকে রুমে পায়চারি করে সারা রাত পার করে দেয়। এই কি হলো তিশু পাখি? কি হয়নি বলো? আমাকে অশান্তিতে রেখে নিজে ঘুমাচ্ছ কেন? আমি আর অশান্তি, তাও তোমাকে? তুমি না তো কে? হ্যাঁ,
আমি প্রেগনেন্ট এর জন্য দায়ী কে? হ্যাঁ, খাটাস লোক একটা। আরে রে, টিস্যু পাখিটা রাখতেছে কেন? একদম স্পর্শ করবে না আমায়। তোমার বাবুরা আমাকে ঘুমোতে দেয় না কেন? হ্যাঁ, উফ, আমি ঘুমোবো, আমার বুঝি ঘুম পায় না? কি, ওদের এত বড় সাহস আমার টিস্যুমণিকে জ্বালাই? এদিকে এসো, বকে দিচ্ছি। টিস্যু পাখি, হুম। বাবুরা বড় হচ্ছে তো তাই তোমাকে জানান দিচ্ছে। মাম্মাম, আমরা আসতেছি, আর একটু সহ্য করো পাখিটা, আর কয়টা দিন তো। তাইলে তোমাকে কেন জ্বালায় না? বাবুরা তো তার মাম্মামকে বেশি ভালোবাসে, তাই মাম্মাকে জ্বালায়। এখন আমার টিস্যু পাখিটা ঘুমাবে। কোলে নাও। এখন সকালে অফিস আছে তো। গোল্লাই যাক তোমার অফিস, তাড়াতাড়ি কোলে নাও। বাধ্য হয়ে কোলে তুলে নিল, নয়তো হরতাল শুরু করবে। আমি না ঘুমানো পর্যন্ত আমাকে কোলে নিয়ে হাঁটবে, বুঝেছো? না, হ্যাঁ, তোমার বাবুরা যতক্ষণ আমাকে জ্বালাবে ততক্ষণ তোমাকে আমি জ্বালাবো। ফিক করে হেসে উঠল তিশা। তিশার হাসির শব্দে শাশুড়ি জেগে উঠল। কিরে মা, কি হলো? হাসতাছিস কেন? শাশুড়ির কথায় হুঁশ ফিরে পেল তিশা। সে তার অতীত হাতড়ে বেরোচ্ছিল এতক্ষণ। ইস, কতটা যত্নে করা ভালোবাসা, আজ তা সবই অতীত। সায়ন যদি পাশে থাকতো তাহলে আজও এভাবে জ্বালাতো। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করতেছে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হচ্ছে। কোন পাপের বিনিময়ে এমন সন্তানের মা হলো কে জানে। হঠাৎ বিয়ে করে নিয়ে আসার জন্য মানতে পারেনি মেয়েটাকে, কিন্তু তবুও কখনো তো ছেড়ে দিতে বলেনি। এমন ছেলের মা পরিচয় দিতেও বিবেকে বাধা দেয়। তিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে শাশুড়ি, আর তিশার দুচোখ দিয়ে অশ্রু ঝরতেছে। কতদিন কারো ভালোবাসার স্পর্শ পায়নি। আটকাতে পারলি না রে মা? যে যেতে চাই তাকে আটকে আর কয়দিন রাখা যায় বলো? বুঝি না বাপু, তোরা এই যুগের হয়েও এমন কাজ কেমনে করলি? একটা বাচ্চা তো অ্যাডপও নিতে পারতি। বলছিলাম মা, তবে অক্ষমতা তো আমার, তার তো আর না। কষ্ট হয় না এখানে থাকতে? বড্ড কষ্ট হয় মা। যাবি আমার সাথে? তৃষার চোখে মুখে হাসির ঝলক ফুটে উঠেছে। যাবে না মানে? একটা আশ্রয়ের অভাবেই তো এখানে পড়ে থাকা। সকাল থেকে তিশার যাবতীয় যা যা প্রয়োজন আর কি সবই গুছিয়ে নিচ্ছে। বিকেলে রওনা দিবে শাশুড়ির সাথে। শাশুড়ি নামাজ পড়তেছেন, হেনা শাওয়ার নিচ্ছে, আর এদিকে অনবরত কলিং বেল বেজেই চলেছে। তাই এক প্রকার বাধ্য হয়ে দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি সরে যেতে নিলে কাপড়ের সাথে পা আটকে পড়ে যেতে নিল কেউ একজন ধরে ফেলল। স্পর্শটা তিশার খুব ভালোভাবেই চেনা। কিছুক্ষণের জন্য যেন জমে বরফ হয়ে গেল। তার সেই চিরচেনা দুটো হাত তাকে আঁকড়ে ধরেছে। যে হাত দুটোকে ভরসা করে সব ছেড়ে এসেছিল, তবে আজ আর সেই স্মেলটা পাচ্ছে না, যে স্মেলটা পাগল করে দিত, দূর থেকে তার উপস্থিতি জানান দিত। এই স্মেলটার জন্য কতই না পাগলামি করত। রিলেশন চলাকালীন যখন দেখা করত, সায়নকে দেখার সাথে সাথেই জড়িয়ে ধরে বুকে নাক গুজে নিয়ে প্রাণ ভরে স্মেলটা নিঃশ্বাসের সাথে মিশিয়ে নিত শরীরের প্রতিটা শিরা উপশিরায়। আবার যাবার সময় সেম কাজটা করত। একদিন তিশা ফ্রেন্ডদের সাথে শপিংয়ে গেল। হঠাৎ তার নাকে তার পাগল করা স্মেলটা এসে লাগলো। সাথে সাথে সায়নকে ফোন দিল। টিস্যু পাখি, আমি বিজি আছি, পরে ফোন করছি। একদম ফাজলামি করবে না আমার সাথে। তুমি নিউ মার্কেটে আছো? তোমাকে কে বললো? হ্যাঁ, কেউ না, হবে না। তোমার উপস্থিতিকেও বলে দিতে হবে কেন? তোমার শরীরের স্মেলটা আমি এখানে পেয়েছি। হ্যাঁ, আমার বউটা সত্যি সত্যি পাগল হয়ে গেল গো এবার। এই স্মেলটা কি অন্য কারো থাকতে পারে না? না, পারে না। আমার হৃদয়ে হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে। রক্ত আর শিরা উপশিরাও অনেক গহীন। যে অস্পর্শ অবনীশ্বর রুহু আছে, সেই রুহু বিন্দুর সাথে মিশে আছে তোমার স্নেহ। সে অনুভূতিটা কি মিথ্যে হতে পারে? শপিং মলের আড়ালে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছিল সায়ন। শুধু শুনতেই ছিল না, প্রাণ ভরে অনুভব করার চেষ্টাও করতেছিল। কতটা ভালোবাসলে একটা সিরিয়াস
কতটা ভালোবাসলে এতটা সিরিয়াস হতে পারে। তিশা কথাগুলো শেষ করে সামনে তাকানোর সাথে সাথেই থমকে যায়। সায়ন দুহাত দুদিকে ছড়িয়ে দাঁড়িয়ে আছে। তিশা চোখ বুজে এক দৌড়ে সায়নের বুকে জায়গা করে নিল। হ্যাঁ, তার অনুভূতি এবং অনুভবগুলো ঠুনকো না। এত ভালোবাসিস কেন পাগলি? যেদিন ব্যাখ্যা করতে পারবো সেদিন আমি ভালোবাসাময় রেকর্ড করব। চোখ দুটো ভিজে উঠল তিশার। সায়ন চোখের পানি মুছিয়ে দেওয়ার স্পর্শে হসকচিয়ে উঠল সে। চোখ মেলে তাকিয়ে সায়নের সাথে চোখাচোখি হয়ে গেল। চোখগুলো নামিয়ে ফেলল তিশা। এই দৃষ্টিতে ডুবে গিয়ে আজ খেসারত দিতে হচ্ছে। বড্ড ঘৃণা করে এই দৃষ্টিটাকে আজ। দেখে চলতে পারো না? দেখতে দেখতে বড্ড ক্লান্ত। এবার না হয় না দেখেই বাকিটা জীবন পার করলাম। যদি পড়ে যেতে? বেশি কিছু হলে মরেই যেতাম, সেটুকু তো বাকি আছে। খুব যত্নে নিজেকে ছাড়িয়ে নিয়ে সায়নের দৃষ্টির আড়ালে চলে গেল। সায়ন চেয়ে আছে ওর যাওয়ার পানে। কতদিন পর মুখটা দেখছে হিসেব নেই। আর হিসেব করার সময়ই বা কোথায়? বেশ ভালোই আছে নতুন সঙ্গিনীকে নিয়ে। তবে বুকের ভিতর হঠাৎ চিনচিনিয়ে ব্যথা করে। এই কি সেই তিশা যার কাজল টানা চোখের জালে আটকে গিয়েছিলাম? আজ আর চোখের কাজল নেই, কিন্তু চোখের নিচের কষ্টের কালো ছাপ পড়ে আছে। ভালোবাসা দিয়ে গড়া ভালোবাসাময় পৃথিবীটা আজ ছেড়ে যাবে তিশা। তিশা ফ্ল্যাটের প্রতিটা কানায় কানায় হাত ছুঁয়ে দিচ্ছে। আর কখনো ফেরা হবে না তার নিজের হাতে গড়া স্বপ্নের স্বর্গে। স্বর্গটা আজ অন্য কারো দখলে। কি দরকার আর মিছে মিছে মায়া বাড়িয়ে? মায়া বাড়িয়ে যখন লাভ নেই, তখন না হয় মায়া কাটিয়েই নিবে। নেহা, আসবো? জি আপু, আসেন। নাও ভাই, তোমার সবকিছু বুঝে নাও। থাক না আপনার কাছে। এত মূল্যবান জিনিস বহিবার শক্তি বা ইচ্ছা কোনোটাই নেই। আর তাছাড়া আমি চলে যাচ্ছি, তাই তোমার জিনিস তোমাকে বুঝিয়ে দিয়ে যাই। চলে যাচ্ছেন মানে? হ্যাঁ, মা বলছে ওনার কাছে আমি থাকতে পারবো, তাই শুধু শুধু তোমাদের সংসারে ঝামেলা নাই বা করলাম। আর তাছাড়া তোমাদের প্রাইভেসিরও প্রয়োজন আছে। যদিও এতটা দিন তোমাদের সাথে ছিলাম, কি করব বলো? উদ্দেশ্যহীন পথে তো আর পা বাড়ানো যাবে না। আর এখন যেহেতু একটা ঠিকানার সন্ধান পেয়েছি, সো এই সংসার ছাড়া উচিত। সায়নের দেওয়া সকল গহনা তিশার হাতে তুলে দিল। যদি এগুলো আমি ব্যবহার করছি, কিন্তু এগুলো তোমার বড়ি কিনে দেয়া। তুমি না হয় ভেঙে নতুন করে করে নিও। বর তো আপনারও, এগুলো আপনার কাছেই রাখা উচিত। আর আপনার গহনা আমি কেন নিব? উচিত অনুচিত বোঝার মতো পরিস্থিতিতে নেই আমি। সবচেয়ে দামি জিনিসটাই তো নিয়ে নিলে। তার দেয়া ঠুকনো স্মৃতির বোঝা আমার কাছে নাই রাখলাম। আপনি ওনার কাছেই দিয়ে যাইয়েন। তার মুখ দর্শন করার ইচ্ছে আমার নেই বোন। আর শোনো, তোমার প্রতি মায়া জন্মায় গেছে। অন্তত সপ্তাহে একদিন আমি ফোন দিয়ে জ্বালাবো। বিরক্ত হলেও একটু কথা বলো। ভালো থেকো, সংসারটা সাবধানে রেখো। তোমার কাছ থেকে যেন কেউ কেড়ে না নেয়। তিশা রুম থেকে বের হয়ে আসলে হেনা ওর যাওয়ার পানে চেয়ে আছে। সে শক্তিটা কি আমাকে অভিশাপ হিসেবে দিয়ে গেল? সায়ন বিকেল 4টা বাজে গাড়ি নিয়ে বাসার সামনে আসলো। মায়ের জন্য অপেক্ষা করতেছে। খুব কষ্টে বাসার বাহিরে পা রাখলো তিশা। এই মুহূর্তে যদি তার রুহটা বের হয়ে যেত, তাহলেই বোধহয় এতটা কষ্ট হতো না। বারবার পাটা থমকে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে সে তার আপন ঠিকানা। ইস, মনে হচ্ছে ঘুমের ঘোরের স্বপ্ন দেখতেছে। এই বুঝি স্বপ্নটা ভেঙে যাবে। আর তখন তিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। সায়ন তিশাকে বুকের মাঝে টেনে নিয়ে আদর করে দিবে। এই পাগলি, কি হলো? তুমি জানো না বড্ড কষ্ট হয় তোমার চোখের জল দেখলে? এই দেখো কতটা কাছে আছি, তবুও কেন ভয় পাচ্ছ? টিসু পাখি, কেঁদো না, সারা জীবন পাশে থাকবো। কিন্তু না, সে ঘুমের ঘোরে নেই। সে কঠিন বাস্তবতার মাঝে আছে। এক বুক আশা। সারা জীবন একসাথে থাকার শপথ করে সায়নের 2 হাত আঁকড়ে ধরে রেখেছিল। ভেঙে গেছে শপথ আজ। হয়ে গেল জীবনটা গতিহারা। নীরের ঠিকানা তার জন্য না,
শিমুল তোলার মতো উঠতেছে জীবনটা। আদৌ তার বিরতি আছে কিনা? গেটের সামনে আসার সাথে সাথে সায়নের চোখগুলো ছানা বড়া হয়ে গেল। তিশার পেট স্বাভাবিকের চেয়ে অনেকটা বড়। তাইলে কি তিশা প্রেগনেন্ট? আরো চলে যাচ্ছে কেন? এখানে ওর সমস্যা হচ্ছে কোথায়? গাড়িতে উঠে তিশা ওর শাশুড়ির পাশে বসল। সায়ন মুখোমুখি ভিন্ন ছিটে। তিশা একবারও ওর দিকে তাকালো না, একদম স্বাভাবিক হয়ে বসে আছে। সায়ন কেন জানি ফ্যাল ফ্যাল হয়ে তিশার দিকে তাকিয়ে আছে। ওদেরকে স্টেশনে পৌঁছে দিয়ে সায়ন বাসার দিকে পা বাড়ালো। বুকটা একটু একটু শূন্য লাগছে, কিন্তু কেন লাগছে তা জানা নেই। তার তো সবই আছে। শ্বশুর শাশুড়ির সাথে দিনগুলো ভালোই যাচ্ছে তিশার। নিজের মেয়ের মতো খেয়াল রাখছে তারা। এর মাঝে একবার ফোন দিয়ে হেনার সাথে কথা বলেছে, তারপর নিজের থেকেই যোগাযোগ অফ করে দিয়েছে। হেনা আর সায়নের সংসারও খুব সুখেই কাটছে। হেনা প্রেগনেন্ট, নিয়মিত চেক আপ করছে, সবকিছু স্বাভাবিক আছে। তৃষাকে এক প্রকার ভুলেই গেছে সায়ন। তৃষা নামের কেউ একজন ছিল, কখনো এমনটা তার ধারণায়ও আসে না। তৃষা নামের কেউ একজন ছিল কখনো এমনটা তার ধারণায়ও আসে না। বেশ আছে তার বউ আর অনাগত সন্তান নিয়ে। আর কয়েকটা দিন তৃষার কোল জুড়ে আসবে তার বেঁচে থাকার শেষ আশা। মাঝে মাঝে খুব ভয় হয়, এতটা পথ এসে আল্লাহ যদি কেড়ে নিয়ে যায়। কি নিয়ে বাঁচবে? বাঁচার জন্য তো প্রেরণা প্রয়োজন, আর তার অনাগত সন্তানই তার সেই প্রেরণা। খুব জ্বালায় বাবুটা। ইস, কবে যে বাবুটা পাবে, ছোট্ট দুটো কোমল হাতে ছুঁয়ে দিবে। বুক ভরা আশা নিয়ে বেঁচে আছে তৃষা। শরীরটা বেশি ভালো যাচ্ছে না, মা বাবাকে খুব মিস করছে। আজ অনেকদিন হলো মায়ের নাম্বারটায় ডায়াল করলো। মা, কে তুমি? ভুল নাম্বারে কল করেছো। আমার কোনো সন্তান নেই। সেই জন্য বুঝি আমাকে বারবার সন্তানহারা করে দিচ্ছ? ফোনটা কাটতে গিয়েও থেমে গেল তিশার মা। ফোনটা কানে চেপে রেখেছে। শেষবারের মতো কিছু একটা চাইবো। জলদি বল, আমি বিজি আছি। আমার উপর থেকে অভিশাপটা তুলে নাও। অভিশাপ? তোমাকে যেমন সন্তানহারা করে দিয়েছি, তেমনি আমাকেও আল্লাহ সন্তানহারা করে দিয়েছে, একেবারে নিঃস্ব করে দিয়েছে। এই অনাগত সন্তান ছাড়া আমার আর কেউ নেই। প্লিজ কেড়ে দিও না তোমার অভিশাপ দ্বারা আমার বাচ্চাকে। আমার যে আর বেঁচে থাকার অবলম্বনেই থাকবে না। কাঁদতে কাঁদতে ফোন কেটে দিল তিশা। মেয়ের কণ্ঠটা তার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। তার মন বলছে তার কলিজার টুকরো ভালো নেই। দুনিয়াতে একমাত্র মাই হচ্ছে অলৌকিক শক্তি, যে চোখের চাওয়ায় সন্তানের মুখের ভাষা বুঝে নেয়। মেয়ের কান্নাজড়িত কণ্ঠ তাকে বড্ড জ্বালা দিচ্ছে। কিন্তু তিশা হয়তো অত্যাধিক কষ্ট পেয়েছে, কিন্তু তিশা অশান্তিতে থাক এমনটা ভুলেও ধারণায় আসেনি। খোঁজ নিয়ে মেয়ের অসহ্যকর অবস্থা শুনে বুকটা ফেটে যাচ্ছে তার। তার মেয়ের এখন তাকে প্রয়োজন, হ্যাঁ, বড্ড বেশি প্রয়োজন। অনেক অভিমান করেছে, আর না। তার বুকে এনে রাখবে তার মেয়েকে। বাবাকে বলার পর সেও মুখটা ফিরিয়ে রাখতে পারেনি। বেরিয়ে পড়েন মেয়ের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। মেয়েকে দেখে চোখ দিয়ে অঝরে জল পড়ছে, আর অপ্রস্তুতভাবে বাবা মাকে দেখে নিজেকে সামলাতে পারেনি তিশা। বাবা মাকে জড়িয়েই হাউমাউ করে কাঁদতেছে। আজ যেন সকল কষ্ট, মান অভিমান চোখের জলের সাথে ধুয়ে মুছে যাচ্ছে। তিশাকে নিয়ে যাবে তারা। শ্বশুর শাশুড়ি বাধা দিতে চাইলেও পারল না। এই কয়েকদিনে মেয়েটা বড্ড মায়া জমিয়ে ফেলেছে। মিথ্যা সুখের সন্ধানে একদিন যে বাড়ি ছেড়ে এসেছে, আজ আবার সেই বাড়িতেই পা রাখছে, একটু সুখের আশায়। বাবার বাড়িতে দিনগুলো ভালোই কাটতেছে। হয়তো মনের সুখটা নেই, তবুও ভালো আছে। প্রেগনেন্টের পর থেকে হেনা বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। সায়ন বাসায় আসার সাথে সাথেই আদুরে গলায় কোথাও ঘুরতে যাওয়ার আবদার করে বসলো। বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়লো তারা। অন্যদিকে তিশার লেবার পেইন উঠেছে। তাকে নিয়ে বাবা মা হাসপাতালে চলে গেছে। খুব কষ্ট হচ্ছে, সেই হাতটাকে খুব বেশি প্রয়োজন। হেনা যখন বাইকে বসে সায়নকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, সেই মুহূর্তে তিশা লেবার পেইনের যন্ত্রণায় হাসপাতালের বেডটাকে খামচে ধরল। দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে মাতৃত্বের ব্যথা।
আর সায়ন তার বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুনিয়া। হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে আর আল্লাহকে ডাকছে তিশা। আর হেনা আগামীর স্বপ্ন বুনতেছে আর সুখের স্বর্গে ভাসতেছে। আল্লাহ তিশার ডাকে সাড়া দিল এবার। এই মুহূর্তে তার রহমতের দরজা সম্পূর্ণ খুলে দিয়েছে। ব্যথা যখন চরম মাত্রায়, ঠিক সেই মুহূর্তে ডেলিভারি হলো। লেবার পেইন সহ্য করতে না পেরে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠল এবং জ্ঞান হারালো। তিশার আল্লাহ বলে চিৎকারের শব্দ শুধু হাসপাতালের ভিতরে সীমাবদ্ধ ছিল না, আকাশ বাতাসও কেঁপে উঠেছিল। ঠিক সেই কম্পনের মুহূর্তেই ট্রাকের সাথে সংঘর্ষ লেগে সায়নের বাইকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটির সাথে পিষে যায়। ছিটকে পড়ে গাড়ি থেকে ওরা। মারাত্মক দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সায়নের ফোন নম্বরের শেষ কল ছিল ওর ফ্রেন্ডের। তাকে ফোন দিয়ে জানানো হয় উনি যত দ্রুত সম্ভব হাসপাতালে ছুটে আসে। সায়নের জ্ঞান ফিরলেও হেনার অবস্থা খুবই খারাপ। হেনার ফ্যামিলিকে ফোন দিয়ে জানানো হয়েছে। মিস্টার সায়ন, আপনার স্ত্রীকে দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে হবে। হেনা ঠিক আছে ডক্টর? আমার সন্তান? প্লিজ শান্ত হন। বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে আর সাথে মায়ের অবস্থা শোচনীয়। এই মুহূর্তে অপারেশন ছাড়া ওনাকে বাঁচানো সম্ভব না। এমন একটা পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না সায়ন। এই তো দুপুরেও বেবিটাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছে, পেটে কান রেখে কথা বলেছে, পরে কথাও দিয়েছে অনেকগুলো খেলনা নিয়ে আসবে। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, ফ্যাল হয়ে তাকিয়ে আছে। ডাক্তার ওর কোনো উত্তর না পেয়ে মুখের পানে চেয়ে আছে। ঠিক সেই মুহূর্তে হেনার আত্মীয় স্বজনরা হাসপাতালে এসে পৌঁছালো। সায়ন, তুমি ঠিক আছো বাবা? আমার হেনা কোথায়? আমার মেয়ের কি অবস্থা? আপনার মেয়ের দ্রুত অপারেশন প্রয়োজন, নয়তো যত টাইম যাবে ওনার জীবন রিস্কের মুখে পড়ে যাবে। আপনি দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন, আমার মেয়েটাকে সুস্থ করে দিন। সবাই যে যার সন্তান নিয়ে ব্যস্ত। সন্তান মিসক্যারেজ হয়ে গেছে শুনে সায়ন থমকে গেছে। হেনার বাবা মা তার সন্তানের সুস্বাস্থ্যতার জন্য ব্যস্ত। তিশার বাবা মা তারাও তাদের মেয়ের সুস্থতার জন্য দোয়া করছে। আর তিশা সে সন্তানের মুখ দেখবার আশায় লেবার পেইনের মতো নাড়ি ছিঁড়ে যাওয়া ব্যথা দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। ডাক্তার ওটি থেকে বের হয়ে আসলো। ডাক্তার, আমার মেয়ে? জি, আল্লাহকে ডাকুন। এখনো কিছু বলতে পারছি না। ওনার জরায়ুতে প্রচণ্ড পরিমাণ আঘাত লেগেছে, 98% থেতলে গেছে। এটা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই, নয়তো ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে। দ্রুত ডিসিশন জানান, হাতে সময় কিন্তু খুবই কম। সায়ন তো শকড। বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে, এখন যদি জরায়ু কেটে ফেলা হয় তাহলে আর সন্তান হওয়ার সম্ভাবনা নাই। ডাক্তার, আর কোনো উপায়? দেখুন, আমি আপনার অবস্থা বুঝতে পারছি, তবে আমরা নিরুপায়। হাত মুষ্টি করে চুপ করে আছে সায়ন। ডাক্তার, যেভাবেই সম্ভব আমার মেয়েকে বাঁচান, যেটা ভালো হবে তাই করেন। ডাক্তার একবার সায়নের দিকে তাকিয়ে ভিতরে চলে গেলেন। হেনার জরায়ু কেটে ফেলা হলো, আর অন্যদিকে তিশার জ্ঞান ফিরল। চোখ মেলে সামনে তাকালো। ওর মা ইশারায় পাশে তাকাতে বলল। পাশে ফিরে তাকিয়ে এই মুহূর্তেই এই 9 মাস 12 দিনের কষ্ট ভুলে গেল। মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তার পাশে তার রাজপুত্র আর রাজকন্যা শুয়ে আছে। ছোট ছোট পিট পিট করে চোখগুলো চেয়ে আছে। হ্যাঁ, তিশা টুইন বেবি প্রসব করেছে। আজ যেন তার সুখের কমতি নেই। বাচ্চাদের দিকে ফিরে উপর হয়ে কোমল হাতগুলো দিয়ে নিজের মুখ ছুঁয়ে দিচ্ছে। এখনো বিশ্বাস হচ্ছে না সে মা হয়েছে, তাও 2টা চাঁদ মুখ। 2 সন্তানকে চুমুতে ভরিয়ে দিচ্ছে। 2 চোখ দিয়ে সুখের অশ্রু ঝরতেছে। ছেলের অ্যাক্সিডেন্টের খবর পেয়েও এতক্ষণ তিশার পাশেই ছিল ওর শ্বশুর শাশুড়ি। এখন যেহেতু তিশা সুস্থ, তাই তাদেরকে উঠতে হবে। একবার ভাবলো সায়নের অ্যাক্সিডেন্টের খবরটা জানাবে, পক্ষান্তরে ভাবনা পাল্টে নিল। কি দরকার ওর আনন্দের মুহূর্তে বিষাদের ছায়া ফেলানো? মেয়েটা হাসতেছে, হাসুক না এভাবে বাকিটা জীবন। 2 নাতি নাতনিকে আদর করে কিছুক্ষণ, তারপর বিদায় নিয়ে চলে গেল। হেনার অপারেশন কমপ্লিট। কিছুক্ষণ আগে বেডে দেওয়া হয়েছে। ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
এখনো জ্ঞান ফিরে নাই। বাবা মাকে দেখে সায়ন জড়িয়ে ধরল। বাবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, ঠিক আছি মা। মা গো, আমাদের বেবিটা নেই। হেনা আর কখনো মা হতে পারবে না। তিশার টুইন বেবি হয়েছে। মাকে ছেড়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ রে, তুই যখন অ্যাক্সিডেন্টের কথা জানালি ঠিক তখনই আমরা হাসপাতালে ছিলাম। এই 2 হাত দিয়ে ছুঁয়ে এসেছি, আদর করে এসেছি, একদম 2টা চাঁদ মুখ। তৃষার যেহেতু নর্মাল ডেলিভারি ছিল, তাই হাসপাতালে বেশিক্ষণ রাখার প্রয়োজন ছিল না। আর তাছাড়া মা এবং সন্তানেরা 3 জনই সুস্থ, তাই ওদেরকে বাসায় নিয়ে আসা হলো। তৃষার বাবুদেরকে দেখার জন্য সব আত্মীয় স্বজনরা আসছে। আজকে বাবুদের নাম রাখা হবে। তৃষার সব কাজিনরা বসে নাম সিলেক্ট করতেছে। কারো নাম কারো পছন্দ হচ্ছে না। ওদের পাগলামি দেখে তৃষা হাসতেছে। আচ্ছা, আমরা নাম নিয়ে এভাবে ঝগড়া না করে আগে আপুর কাছে জিজ্ঞেস করে নেই। আপু, তোমার আর দুলাভাইয়ের কোনো পছন্দ করে রাখা নাম আছে? তৃষা চমকে উঠল। এই কি হলো তিশু পাখি? তোমার ছেলে লাথি মেরেছে আমাকে। আরে কোথায় লাথি মেরেছে? দেখি, আদর করে দিচ্ছি। এই একদম না, তুমি একটা খারাপ লোক, শুধু জ্বালানোর ধান্দায় থাকো। তোমার ছেলেটাও একদম তোমার মতো। এই 1 মিনিট, ছেলে মানে? আমার একটা ছোট তিশু পাখি চাই। না, আমার একটা জিনিয়র সায়ন চাই। বলছি না মেয়ে বাবু? না, ছেলে বাবু। ওই কুত্তা একদম উল্টা বলবি না। বাবাই আসবে, বাবাই। হুম, মাম্মা আসবে, মাম্মাম। তৃষা রাগ করে মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে আছে। সায়ন তৃষাকে জড়িয়ে ধরল। টিসু পাখিটা কি রাগ করেছে? রাগ করে না টিসু পাখিটা আমার। দেখো, আমাদের একটা বাবাই আর একটা মাম্মাম আসবে। সত্যি? হুম হুম গো। আমাদের বাবুদের নাম কি গো? তিশান আর তিশিন। স্বর্গ আর শব্দ। আচ্ছা, তাইলে মাম্মামের নাম হবে তিশিন মাহবুবা স্বর্গ, আর বাবাইয়ের নাম তিশান মাহবুব শব্দ। ইস, তুমি কত ভালো। আমি তো এতক্ষণ নাম নিয়ে ঝগড়া বাঁধিয়ে ফেলতাম। তুমি ভালো তো তাই আমিও ভালো। পাগলি সোনা। এই আপু, কই হারায়া গেলা? ওদের ডাকে চমকে উঠল তিশা। হ্যাঁ, কি যেন বলছিলি তোরা? বাবুর নাম তিশান মাহবুব স্বর্গ আর তিশান মাহবুব শব্দ। হেনা কিছুটা সুস্থ এখন। 7 দিন হলো হাসপাতালে। আজকে রিলিজ করে দিবে। ওর বাবা মা নিয়ে যেতে চেয়েছে, কিন্তু হেনা যায়নি সায়নকে একা রেখে। বাসায় যাওয়ার পর থেকেই নিশ্চুপ দুজনেই। সায়ন সিগারেট খাচ্ছে আর দাঁড়িয়ে আছে বারান্দায়। অনেক বছর পর আবারও সিগারেট মুখে দিল। হতাশ হয়ে গেছে। খুব বেশি অন্যায় করে ফেলেছে তিশার সাথে। তিশা হয়তো কখনো ক্ষমা করবে না, কিন্তু একবার ইচ্ছে করতেছে বাচ্চাগুলো দেখার। ইস, না জানি কতই না মিষ্টি হয়েছে। কেন পারলাম না ধৈর্য ধরতে? আর আজ যখন হেনার চিরদিনের মতো মা হওয়ার ক্ষমতা চলে গেছে, এখন কিভাবে থাকবো? হেনা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গিয়ে হাত রাখলো পিঠে। সায়ন চমকে উঠল। পিছে ফিরে হেনাকে দেখল। তুমি উঠতে গেলে কেন? আমাকে ডাকলেই তো পারতে। থাক, আমি ঠিক আছি। সায়ন হেনাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। কেন এমন হলো কেন? আল্লাহ দিয়েও কেড়ে নেয়। হেনাও কাঁদতেছে। জানো, যেদিন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দিনই তিশা টুইন বেবি প্রসব করেছে। হেনা কিছুক্ষণের জন্য থমকে গেল। পরক্ষণেই মুখে হাসি ফুটল। যার সংসার আল্লাহ তাকে দিয়েই পূর্ণতা দিল। তুমি গিয়ে আপুকে নিয়ে আসো। মানে তা কি করে সম্ভব? এই মুখ নিয়ে ওর সামনে যাওয়া পসিবল না। ওকে, আমি সুস্থ হই, তারপর আমিই যাব। আমার বিশ্বাস আমাকে ফেরাবে না। তিশার এই কয়েকদিনে ওর কষ্টদায়ক অতীতটা ভুলেই গেছে। সে বাঁচতে চায় তার সোনামণিদের নিয়ে আরো 1000 বছর। এই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে জীবনটা। তার অতীতের কোনো ছায়া যেন এই নিষ্পাপদের উপর না পড়ে।
বাবা মাকে বাবা মাকে বলে দূরে যাওয়ার সিদ্ধান্তটা নিল। তারাও চায় তার মেয়ের একটা পরিচয় হোক, আর সেই পরিচয়ে সোনামণি দুটো পরিচয় হোক। তিশার যখন বিয়ে হয় তখন সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী। বিয়ের পর আর পড়া হয়ে ওঠেনি বা নিজেই তেমন আগ্রহ দেখায়নি। এত বেশি ভালোবাসার ভরপুর ছিল যে লেখাপড়া তার নিচে চাপা পড়ে গেছে। তবে এখন খুব বেশি আফসোস হচ্ছে, লেখাপড়াটা চালিয়ে গেলে এতদিনে কমপ্লিট হয়ে যেত। জেনারেল লাইনে পড়ার ইচ্ছে নেই, সামনে নার্সিংয়ের ভর্তির ডেট পড়েছে। যদি সরকারিভাবে চান্স হয়ে যায় তাহলে জেনারেল লাইনে পড়বে না। কোচিংয়ের ভর্তির টাইম যেহেতু শেষ, সো বাসায় বসেই পড়ালেখা শুরু করে দিয়েছে। রাত্র দিন এক করে লেখাপড়ায় মন দিয়েছে, যদি আল্লাহ সহায় হয়। এই 1 মাস 12 দিনে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে হেনা আর সায়ন। জোর করে কোনো কিছু অর্জন করার মতো বৃথা চেষ্টা আর নেই। আল্লাহ বলেছেন, ধৈর্য ধরো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীর সাথেই আছেন। ধৈর্যের পরীক্ষায় আমি বিফল হয়েছি, তাই আল্লাহ এত বড় শাস্তি দিল। হয়তো পরিস্থিতি স্বাভাবিক, শান্ত হয়ে আসছে, কিন্তু মনের ভিতরে যে অশান্তির আগুন জ্বলতেছে তা নিভাবে কি করে? অনেক বড় অন্যায় করে ফেলেছে তিশার সাথে, যার শাস্তি ইহকাল ও পরকাল দুকালেই পেতে হবে। তিশার বাচ্চা আর লেখাপড়া নিয়ে এতটাই ব্যস্ত যে ভুলেও পিছু ফেরার অবকাশ পায় না। তিশা আদৌ কখনো সায়ন বা হেনা কাউকেই অভিশাপ দেয়নি, কিন্তু তিশার বুকের ভিতর যেন মেঘ সৃষ্টি করে দিয়েছে সায়ন। দিনের শেষে বৃষ্টির ন্যায় অভিশাপ স্বরূপ ঝরে পড়ে চোখের জল। চোখের জলের চেয়ে বড় অভিশাপ দ্বিতীয় আর কিছু হয় না। দুনিয়াতে সেই বড় অপরাধী যার দেওয়া কষ্টের কথা মনে করে জায়নামাজে বা মোনাজাতে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়েছে। বাচ্চাদের খাইয়ে মায়ের কাছে দিয়ে এসে রুমে এসে বই নিয়ে বসলো তিশা। কাল এক্সাম, আজকে আর কোনো রকম বিরতি দেওয়া যাবে না। ফজরের নামাজ পড়ে 8টার অ্যালার্ম দিয়ে বিছানায় গা এলিয়ে দিল। এখন একটু না ঘুমালে পরীক্ষার হলে ঘুমাতে হবে। সকালে অ্যালার্ম বাজার আগেই বাচ্চাদের কান্নার শব্দে ঝটপট উঠে বসলো তিশা। দৌড়ে মায়ের রুমে গেল। ওর আম্মু গরুর দুধ চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছে। আরে কে কি করছো? ইস, আমার কলিজাগুলোকে কষ্ট দিচ্ছ কেন? কাল রাতে খাইয়েছিস, এটুকু বাচ্চা গলা শুকিয়ে যাবে তো। ওকে ডাকুনি কেন? তুই তো ঘুমাচ্ছিলি তাই, আর তাছাড়া না ঘুমালে এক্সাম টেবিলে ঘুমিয়ে পড়বি। সবকিছুর ঊর্ধ্বে আমার বাবুরা, অন্য সব গোল্লায় যাক। তার আম্মু মেয়ের এমন পাগলামি দেখে হাসতেছে। তার সেই পিচ্চি রাজকন্যাটাও আজকে কত বড় হয়ে গেছে। তার বাচ্চাটাও আজকে বাচ্চা সামলাচ্ছে। সবকিছু কতটা দ্রুত পায়ে পার হয়ে যাচ্ছে। তিশা রেডি হয়ে 2 বাচ্চাকে বুকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো। চোখে মুখে আদর দিয়ে বাবার সাথে পরীক্ষার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বিসমিল্লাহ বলে প্রশ্নপত্র হাতে নিল তিশা। ধীরে ধীরে প্রশ্নের অ্যান্সার দিচ্ছে। অধিকাংশ প্রশ্নই তার জানা। নির্ধারিত সময়ের আগেই সকল প্রশ্নের উত্তর করা শেষ। তবুও বারবার উত্তর ছিটে বসে চোখ বুলিয়ে নিচ্ছে। ঘন্টা বাজার পর পরীক্ষার হল ত্যাগ করল তিশা। মনে মনে একটা আত্মবিশ্বাস জন্মে গেছে। তার মনে বলতেছে সরকারিভাবে চান্স হয়ে যাবে। বাসায় গিয়ে খুশিতে জড়িয়ে ধরল মাকে। মেয়ের মুখ দেখেই বুঝে গেছেন খুব ভালো হয়েছে এক্সাম। সেই ছোট্টবেলার মতো এক্সাম ভালো হলে বাসায় এসে জড়িয়ে ধরত, আর যদি কখনো সামান্য পরিমাণ খারাপ হতো রুম লক করে কান্না করত। বাচ্চাদের নিয়ে দুষ্টামিতে লেগে গেছে। নিখুঁতভাবে বাচ্চাদের পর্যবেক্ষণ করছে। না, ভাবছিল সায়নের মতো হবে, বাট একদম ওর নিজের কার্বন কপি মনে হচ্ছে। আর হবেই না কেন, পেটে আসার পর থেকে তো মা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কখনো বাবার সংস্পর্শ তো দূরের কথা, দেখাই মিলে নাই। মামুনির উপর রাগ করিস না সোনারা, বাবার থেকে আলাদা বলে কষ্ট পাস নে। তোদের মামুনি দুজনের ভালোবাসা একাই পোষাইয়া দিবে। বাচ্চাদের সাথে অনবরত কথা বলেই যাচ্ছে, আর বাচ্চা দুটো ছোট ছোট হাত পা নাড়াচাড়া করে মামুনিকে ছুঁয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। তিশা মন খারাপ করে গাল ফুলিয়ে বসে আছে। এই কয়েকদিনে মেয়েকে মন খারাপ করতে দেখেনি তিশার মা। আজকে হঠাৎ এভাবে দেখে চমকে উঠলেন। তিনি চান না তার মেয়ে আর বিন্দু পরিমাণও কষ্ট পাক। কিরে মা, কি হলো তোর? এভাবে বসে আসিস কেন? মা বাবা দুজনেই তিশার রুমে প্রবেশ করলো। দেখো না মা, আমি কতটা ফিলিংস নিয়ে ওদের সাথে কথা বলতেছি, আর ওরা কিনা আমাকে ইগনোর করে ঘুমিয়ে পড়লো। আমার ফিলিংসের কোনো দামই নেই। মেয়ের এমন কথা শুনে দুজনেই হেসে উঠল। কে বলবে এই বাচ্চাটাও দুটো ছোট্ট সোনামণির মামুনি? এই বাচ্চাদের সাথেও কেউ অভিমান করে? ওর বাবা মায়ের হাসি দেখে তিশা আরো গাল ফুলিয়ে ফেলেছে। তিশার মাথায় হাত বুলিয়ে দিতেছে। পাগলি বে, এর জন্য কেউ এভাবে অভিমান করে? ওরা এখনো ফিলিংস বুঝতে শিখেনি।
ওদের কাছে আগুন পানি দুটোই সমান। তুই যদি সারাদিন এভাবে অভিমান করে বসে থাকিস, তবু কি ওদের আদৌ তোর অভিমান ভাঙানো সম্ভব? তাই তো, এতক্ষণ তো ভেবেই দেখি নাই। ইস, আমার বাবুরা না আমাকে বোকা ভাবা শুরু করবে। ঠিক করে হেসে দিল তিশা, সাথে ওর বাবা মা যোগ দিল। যা, ফ্রেশ হয়ে আয়, তারপর কিছু খেয়ে নে। নিজের অবস্থা কি করেছিস একবার আয়নায় দেখেছিস? মায়ের কথা শুনে চুপ হয়ে গেল তিশা। তাই তো শেষ কবে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে তাও মনে করা দায়। আগে তো সকাল টু সন্ধ্যা নিজেকে পরিপাটি করে রাখতো সায়নের জন্য, কিন্তু সেই মানুষটা যখন ফিরে তাকানোর সময় নেই সেদিকে, তো সেদিক থেকে কখনো আয়নার সামনে দাঁড়ানো হয়নি বা নিজেকে সজ্জিতও করেনি। মেয়েকে মন খারাপ করতে দেখে নিজের কাছে খারাপ লাগা শুরু করে দিয়েছে। কবে যে মেয়েটা সম্পূর্ণ স্বাভাবিক হবে। এভাবে হুতুম পেঁচার মতন বসে থাকিস না তো। মেয়ের কথায় চমকে উঠল তিশা। কি 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 বললে তুমি? আমি হুতুম পাচা? বাবা, তুমি কিছু বলবে না? বের হও রুম থেকে, বের। জোর করে দুজনকেই বের করে দিল। আজকে অনেক টাইম নিয়ে শাওয়ার নিল, টাওয়াল পেঁচিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়ালো। যাক, এখন কিছুটা হলেও মানুষের মতো দেখা যায়। এখন একটা ঘুমের প্রয়োজন, তাহলে পুরোপুরি মানুষের রূপটা ফিরে আসবে। তার আগে কিছু খেয়ে নেওয়া দরকার। খেয়ে এসে দুটো কলিজার টুকরোকে দুপাশে রেখে মাঝখানে নিজে শুয়ে পড়ল। 5টা নাগাদ ঘুম ভাঙল। চোখ মেলে বাবুদেরকে দেখতে পেল না। মা নিয়ে গেছে। উফ, অনেক ঘুমালাম। নিজেকে যথেষ্ট সুস্থ, স্বাভাবিক আর ফুরফুরে লাগতেছে। চোখে মুখে পানি দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাবা আর মা তিশিন ও তিশানকে নিয়ে বাগানে হাঁটতেছে। বারান্দায় আর দাঁড়িয়ে না থেকে নিজেও বাইরে চলে গেল। অনেকদিন ফটো সেশন করে না। আজকে মনটা ফুরফুরে আর ওয়েদারটাও খুব চমৎকার। অনেকগুলো পিকচার তুলল। টায়ন সকল সংকোচন পায়ে ঠেলে তিশার নম্বরে ডায়াল করতে যাচ্ছে, বাট প্রতিবারই বন্ধ। এই পর্যন্ত অগণিত ফোন দেওয়া হয়েছে, তবে বিশেষ লাভ হচ্ছে না। তিশার এক্সামের রেজাল্ট দিয়েছে। সরকারিভাবে রাজশাহী নার্সিং কলেজে চান্স পেয়েছে। সকল খুশির যেন বাঁধ ভেঙে গেছে আজ। তিশার ইচ্ছা অনুযায়ী এখনকার বাসা বিক্রি করে দিয়ে পুরো ফ্যামিলি পাড়ি জমালো রাজশাহী। হেনা এখনো সম্পূর্ণ সুস্থ। হেনা, সায়ন আর সায়ানের বাবা মা তিশাদের বাড়িতে আসলো। কলিং বেল বাজানোর শব্দে এক অপরিচিত মহিলা এসে দরজা খুলে দিল। কাকে চাই? আমরা তিশার শ্বশুর বাড়ি থেকে এসেছি। ওনারা কি বাসায় আছে? জি না, ওনারা 1 সপ্তাহ হলো এই বাড়ি বিক্রি করে দিয়েছে। বিক্রি মানে? তাহলে ওনারা কোথায় থাকে এখন? সরি, সেটা তো আমরা জানি না। এত বুক আশা নিয়ে এসেছিল, কিন্তু ভাগ্য এতই খারাপ যে দেখাটুকুও কপালে জুটল না। ওর সকল আত্মীয় স্বজন কারো কাছ থেকেই সঠিক কোনো তথ্য বের করতে পারেনি, হন্য হয়ে খুঁজতেছে। নতুন পরিবেশে খাপ খাইয়ে নিয়েছে তিশা। বরাবরই মিশুক টাইপের ছিল। খুব সহজেই মানুষের মন জয় করে নেওয়ার এক অসীম ক্ষমতা নিয়ে জন্মাইছে। ফলে ফ্রেন্ডদের সাথে ভাব জমাইয়া ফেলছে। সবাই তিশাপু ডাকে। আর তিশান তিশিনকেও ভালোবেসে ফেলেছে সবাই। কলেজ ড্রেস পরে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়ালো। ভিন্ন লুকে আবিষ্কার করলো নিজেকে। বয়সের ছাপ নেই, তবে কষ্টের ছাপ দেখতে পাচ্ছে। বাহির থেকে এই ছাপ হয়তো কারো চোখে পড়ার নেই, তবে হৃদয় দিয়ে অনুভব করতে পারবে। আগের চেয়ে খানিকটা শুকিয়ে গেছে আর চোখের নিচে কালি জমে গেছে, তবুও খারাপ লাগছে না তাকে। হাতে কাজলটা নিল। চোখে একটু কাজল দিলে মন্দ হয় না। এই, তোমার কি আর দাঁড়ানোর জায়গা নেই? আয়নার সামনে এসে দাঁড়াতে হবে? তুমি আয়নার সামনে কি করছো? আশ্চর্য, আয়নার সামনে মানুষ কি করে? হ্যাঁ, যে যাই করুক, কিন্তু তুমি পারবে না। মানে তোমার মাথা কি গেছে? তুমি আজীবন আমাতে নিজেকে দেখবে। আয়নাতে নয়, আমাতে মগ্ন হয়ে নিজেকে সজ্জিত করবে। কপালের বাঁকা টিপটা আমি সঠিক করে পরিয়ে দিব। আমার চোখে তাকিয়ে কাজল পরবে, আর লেপটে যাওয়া কাজল আমি মুছে দিব। আয়নাতে তুমি নয়, আমি তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। আয়না ছাড়া যখন বিফল হবে আর বারবার আয়নায় নিজেকে দেখতে চেয়েও পারবে না, তখন অভিমান করে কেঁদে দিবে। কাজল লেপটে যখন জল গড়িয়ে পড়বে, তখন ঠোঁটের ছোঁয়ায় চোখের জল মুছে দিব। এভাবে বলো না গো, আমি একদম পাগল হয়ে যাব।
এত ভালোবাসা কি আমার কপালে সইবে? সই বেড়ে পাগলি। ভালোবাসাটা যখন আল্লাহ দান করেছেন, তখন সহ্য করার ক্ষমতাও তিনি দিয়ে দিবেন। আর যদি তোমার সহ্য না হয় তাহলে? দুষ্টুমি হাসি দিয়ে তাহলে কি? ভাবতেছি আর একটা বিয়ে করব। তিশা অভিমান করে সায়নের গলা ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। চোখে জল টলমল করতেছে আর রাগে নিজের হাতে নিজেই খামচে দিচ্ছে সায়ন। গিয়ে তিশাকে জড়িয়ে ধরলো। একদম ছবে না ভাই, খারাপ লোক একটা। আরো শক্ত করে বুকের মাঝে চেপে ধরলো। দুষ্টুমি করেছি, সরি বউ। এই বউ, সরি তো। থাক, সরি বলতে হবে না। আপনার জীবন, আপনি যাকে খুশি তাকে নিয়েই কাটাতে পারেন। জীবনটা আমার, কিন্তু সম্পূর্ণ অধিকারটা তোর রে পাগলি। তোর ইশারায় চলবে যেমনটা তুই চাস। বুঝিস না কেন? তুই ছাড়া জীবনটা অসম্পূর্ণ। তাইলে বিয়ে করবে কেন বললে? ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। তোমার কান্না জড়িত মুখটা দেখার বড় লোভ জন্মালো। খুব ইচ্ছা করছিল কাজল কালো লেপ্টে যাওয়া চোখের জল দেখার, তাই আর লোভ সামলাতে পারিনি। কি? মুহূর্তের মধ্যেই অগ্নিকুণ্ডের রূপ ধারণ করে ফেললো। আমাকে কাঁদাতে ভালো লাগে তাই না? ওকে, দেখি কতক্ষণ সহ্য করতে পারো কান্না। বললেই হলো, আর এক সেকেন্ডও না। বুকের বাম পাশে ব্যথা পাইতো। একদম ফাজলামি করবে না। আর কিছু বলার সুযোগ পেল না। উফ, তুমি আসলে একটা খারাপ লোক। তোমারই তো হাজবেন্ড। ইস, অতীতে ঘুরতে গিয়ে কাজল লেপ্টে ফেললো তিশা। আমি কি সত্যিই তোমার ভালোবাসা সহ্য করার ক্ষমতা রাখিনি? তাই বুঝি খুব সহজে সরিয়ে দিলে আমায়? এখন আর তোমার ইচ্ছা করে কাঁদাতে হয় না। তোমার সৃষ্টি কষ্টের মেঘ থেকে প্রতিনিয়ত অঝরে বৃষ্টি ঝরতেছে। এখন আর কেউ ঠোঁটের ছোঁয়ায় চোখের জল মুছে দেয় না, নিজেই মুছতে শিখে গেছি। থেমে নেই আমি, থেমে নেই আমার প্রতিটা মুহূর্ত। হয়তো তোমার দিনগুলো সুখে ভরপুর আর আমারটা না হয় কিছুটা কম, তবুও যখনই বাচ্চা দুইটির মুখের পানি তাকাই, তখন আরো 1000 বছর বেঁচে থাকার প্রেরণা জাগে। এদের তুলনার ন্যায় নরম হাতগুলো যখন শুয়ে দেয়, তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে, হ্যাঁ আমি ভালো আছি, খুব ভালো আছি তোমায় ভালোবেসে। অতীতের সুখময় স্মৃতিগুলো লেপ্টে দিচ্ছে কাজল, আর তা মোছার বৃথা চেষ্টা করছে। তোমার দেওয়া কষ্টের কথা মনে পড়ে না, বাট মধুময় সময়গুলো স্থির থাকতে দেয় না। কষ্টগুলো যখন মনে পড়ে, তখন ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আর সুখময় স্মৃতিগুলো যখন মনে পড়ে, তখন অস্পর্শ অবিনশ্বর যে রূহ আছে, সে রূহ বিন্দু ক্ষত বিক্ষত করে জল গড়িয়ে পড়ে। একবার যদি বুঝতে বুক চিরে কান্না বের হয়ে আসার যন্ত্রণা, তাহলে একে অপরকে কাঁদানোর আগে বারবার আটকে উঠতে। ক্লাস, প্রাইভেট আর বাচ্চাগুলোকে নিয়ে দিব্যি ব্যস্ত হয়ে গেছে তিশা। খুব বেশি প্রয়োজন ছাড়া পিছু ফিরে তাকায় না। তাকানোর সময় পেলেও তো তাকাবে। ব্যস্ততার মাঝে ডুবে আছে, তবুও অচেতনভাবে কিছু স্মৃতি এসে হানা দেয়। সায়নের দিনগুলো ডিপ্রেশনের মাঝে কাটতেছে, কোথাও একটু শান্তি পায় না। অনুশোচনার আগুনে কুড়ে কুড়ে খাচ্ছে। আল্লাহ আমাকে যথাযথ শাস্তি দিচ্ছে। একটা বাচ্চার কাছে আমাদের ভালোবাসাটা কেন ঠুনকো হয়ে গেল? তিশার প্রতি অনুভবগুলো কি ফিকে ছিল? কেন হেনা নামের মেয়েটা জীবনে আসলো? আমি কখনো হেনাকে আদৌ তিশার জায়গায় বসাতে পেরেছি, নাকি শুধু এক বাচ্চার প্রয়োজনে? অনুতাপের আগুন জ্বলতেছে, এই আগুন কি আর কখনো নিভে যাবে না? একবার যদি তিশার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেতাম, তাহলে বুকের জ্বালাটা হালকা হতো। ফর্সা চওড়া রেশম বুকটা একদম কাঠ হয়ে গেছে। হাজারো চুমু দিত এই বুকটায়। এখনো মাথা রাখতে না পারলে পাগলামি শুরু করে দিত। টিস্যু পাখি, ডিস্টার্ব করো না। দেখো না তোমার স্মেল নিচ্ছি। জানো তোমার শরীরের স্মেলটা যখন নিঃশ্বাসের সাথে শিরা উপশিরার মাধ্যমে শরীরের প্রতিটা রক্তকণার সাথে মিশে যায়, তখন এক অনাবিল শান্তি চলে আসে, নিজেকে খুব ফুরফুরে লাগে। আমার কোন জিনিসটা তোমাকে বেশি আকৃষ্ট করে? মানে ভালো লাগে? তোমার লোমশ বুকটা আমাকে পাগল করে দেয়। এখানে মাথা রাখলে নিজেকে ধনী মনে হয়। পাগলি একটা। যদি কখনো এই বুকটা আকৃষ্ট না করে, তাহলে তাইলে তোমার ওই চোখ, যে চোখের দিকে তাকালে নিজেকে আর নিজের মাঝে খুঁজে পাই না, ডুবে যাই ভালোবাসার অতলে। যদি কখনো এই চোখের প্রতি ভালো লাগা না থাকে,
তোমার ঠোঁটগুলো, যখন তুমি ঠোঁটগুলো নাড়িয়ে কথা বলো, মনে হয় যেন সকল সৌন্দর্যটা ওখানে এসে ভিড় করেছে। ইচ্ছে হয় সেই ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলি। ঠোঁটগুলোর ভালো লাগা যখন হারিয়ে যাবে? তোমার হাসি, আমি এক ধ্যানে কয়েক শত ঘন্টা কাটিয়ে দিতে পারি এই হাসির দিকে তাকিয়ে। আর যদি ঠোঁটগুলোর ভালো লাগা হারিয়ে যায়? তোমার মায়া মিশ্রিত কণ্ঠ, ঘুম ঘুম কণ্ঠে যখন টিস্যু পাখি বলে ডাক দাও, তখন সেই ডাকের প্রতিধ্বনি হাজার বার এই হৃদয়ে বাজে। ইচ্ছে হয় খেয়ে ফেলি সেই ভালোবাসাময় পাগল করা কণ্ঠটাকে। এক সময় এই আমিটার প্রতি থেকেই যদি ভালো লাগা চলে যায়, কোনো ইন্টারেস্ট খুঁজে না পাও, তখন কি ছেড়ে যাবে আমায়? একদম খুন করে ফেলবো, তারপরে এই বুকের ঘরে তোকে সমাধি দিব। এই, তুই কি আমার কোনো ভালো লাগার কোনো বস্তু? হ্যাঁ, এত ভালো লাগা খুঁজিস কেন? এই ছেলে শোন, তুই আমার ভালো লাগা না, যে কিছুদিন পর পর হারিয়ে যাবে ভালোবাসা। ভালোবাসা বুঝিস তুই? আবার ভালোবাসা শুধু এ জন্মে না, ইহকালে পরকালেও এই ভালোবাসা বিরাজমান থাকবে। যদি কখনো তোর প্রতি আমার ভালোবাসার কমতি পাস, সেদিন বুঝবি এই দুনিয়াতে আমি নেই। তোকে ছাড়া আমি অসম্পূর্ণ, তুই আমার পরিপূর্ণতা। চোখ ভিজে উঠল সায়নের। বড্ড মিস করতেছে। পুরুষ মানুষের কাঁদতে নেই, তাদের কান্না বুকের ভিতরেই ঝরে। তিশা, আমি বলবো না তুমি ফিরে আসো, তবে একটু ক্ষমা চাওয়ার সুযোগটা দিও। হেনা শাওয়ার নিয়ে বের হয়ে দেখে সায়ন বারান্দার চেয়ারের সাথে মাথা হেলিয়ে বসে আছে। কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে উঠল সায়ন। পিছু ফিরে তাকালো। ও তুমি? কখন আসলে অফিস থেকে? এই তো। কোনো খোঁজ পেলে? তিশার খোঁজের কথা জানতে চেয়ে বুকটা জ্বলে যাচ্ছে, কিন্তু নিরুপায়। সে যে অক্ষম, তিশার অক্ষমতার কারণে তাকে এই ঘরে এনেছে। কিন্তু সেই পূর্ণতা তিশার দ্বারাই হলো। মাঝখানে অপূর্ণতায় জড়িয়ে নিল নিজেকে। হয়তো এক নারী হয়ে অন্য নারীর সংসার কেড়ে নেওয়ার শাস্তি ছিল এটা। হাসপাতাল, সংসার আর বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খুব ব্যস্ত আছে তিশা। সায়নের সংসারে কোনো তাড়া নেই, আর নেই কোনো ব্যস্ততা। জীবনটা বোর হয়ে উঠেছে, আর মন মানসিকতা তো সে অবশ্যই খারাপ। সারাক্ষণ ছটফট করে কাটাচ্ছে হেনা। হেনা, এই হেনা। কি হয়েছে? আসছি তো। চোখ বুজে হাত বাড়াও। উফ, আচ্ছা। সায়ন দুটা টিকিট বের করে হেনার হাতে দিল। এবার চোখ খোলো। টিকিট? হ্যাঁ, অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছি, আর পুরো ছুটিটা কক্সবাজারে কাটাবো। হেনা আনন্দের সায়নকে শক্ত করে জড়িয়ে ধরল। অনবরত কেঁদেই চলেছে। কাঁদবেই না কেন? এই 4 বছর 4 মাস পর সায়ন তাকে নিয়ে ঘুরতে যাবে। এই কয়েকটা বছর নরকের যন্ত্রণার মতো কাটিয়েছে। সায়ন নিজেকে সামলে নিয়েছে। জোর করে আর যাই হোক না কেন, ভাগ্যকে তো বদলানো যায় না। তাই যে কয়েকদিন বেঁচে থাকবে স্বাভাবিকভাবেই বেঁচে থাকবে। কিন্তু আজও তিশাকে খুঁজে বেড়াচ্ছে, তবে বিফলই হচ্ছে। রাতে খাওয়া দাওয়া সেরে হেনা লাগেজ গুছাচ্ছে, আর সায়ন হেল্প করছে। তিশা তার রাজকন্যা আর রাজপুত্রকে নিয়ে ছাদে বসে গল্প করতেছে। দিনের বেলায় একদমই সময় দিতে পারে না ডিউটির জন্য, আর মাঝে মাঝে রাতেও জরুরি ডিউটি পড়ে যায়। সেদিন তাদের যে কি অভিমান, রাতে তাদের মামুনিকে কাছে চাই। তাই তিশা রাতে খুব কম ডিউটি করে। নানা ভাই আর নানুর সাথে তাদের ভীষণ ভাব। তারাও খুব ভালোবাসে এই মাটির পুতুল দুটিকে। ও মামুনি। জি বাবাই। সবার বাবা আছে, আমাদের বাবা কোথায়? ছেলের প্রশ্ন শুনে আচমকা চমকে উঠল তিশা। প্রথম যখন কথা বলতে শিখেছে, সেই সময় একদিন ডিউটি শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে মায়ের কাছ থেকে বাচ্চাদের নিয়ে রুমে আসলো তিশা। সারাদিনে ক্লান্ত ক্লান্ত শরীরটা আর মনটা নিয়ে যখন বাসায় ফিরে নিজেকে খুব অবশ মনে হয়। কিন্তু বাসায় এসে এই মায়াময় দুটো মুখটির দিকে তাকালে অনাবিল শান্তি বয়ে যায়। বুকের সাথে জড়িয়ে নিলে ক্লান্ত বুকটাও শান্ত হয়ে যায়। সারা শরীরে আদরের পরশ দিলে ক্লান্ত দেহটা সতেজ হয়ে ওঠে। মাত্র মুখ থেকে আ আ আ বলি বের হচ্ছে। ওদের অস্পষ্ট শব্দগুলো তিশাকে পাগল করে দিচ্ছে। তিশা বারবার মামনি বলানোর চেষ্টা করতেছে, কিন্তু তিশিন আর তিশান একদমই নারাজ। তারা তাদের মতো কথা বলতেছে। তিশা যখন ব্যর্থ হয়ে বালিশে নিজেকে হেলিয়ে দিল, ঠিক তখনই দুজনই আধো আধো কণ্ঠে বাবা বাবা বলে ডাকলো। সেদিনও তিশা চমকে গিয়েছিল।
বাবার স্পর্শ তো দূরের কথা, যেখানে বাবার দেখাটাও আজও মিলে নাই, সেখানে এদের মুখের প্রথম ভাষা বাবা শুনে আটকেই ওঠার কথা। এতদিনে ভুলেই গিয়েছিল যে এরা তিশার একার সন্তান না, হ্যাঁ, এদেরও বাবা আছে। এই সন্তান যখন বড় হয়ে বাবাকে জানতে চাইবে, তখন এদের কি জবাব দিবে? তার সন্তানের বেড়ে ওঠার পথে এই কথাটা প্রশ্নের প্রভাব ফেলতে যথেষ্ট। প্রথম যখন বাচ্চা পেটে আসে, কতই না স্বপ্নের বীজ বুনেছিল। তখন মনে হয়েছিল সুখরা যখন আসে দল বেঁধেই আসে। একদিন বাচ্চাদের প্রথম ডাক কি হবে তা নিয়ে সে কি খুনসুটি। সায়ন অফিস থেকে এসেই পেটের কাপড়টা সরিয়ে অনেকগুলো আদর দিল, হাত বুলিয়ে দিল, তারপর পেটের উপর মাথা রেখে ভিতরটাকে অনুভব করতে চেষ্টা করতেছে। এই কি করছো? হুশ, আমার সোনামণিদের সাথে জরুরি মিটিং করতেছি, ডিস্টার্ব করো না তো। তুমি সত্যি পাগল। টিসু, হুম। এই টিসু পাখি কি কানে শুনতে পাও না? রেগে যাচ্ছে কেন মেয়েটা? রেগে যাচ্ছ কেন ময়নাটা? জানো বাবা এটা কি বলছে? ভুরুকুসকে কি জানতে চাইলো? বলছে, বাবা জানো, আমি যখন কথা বলতে শিখবো তখন তোমাকেই ডাকবো প্রথম। না, একদমই না। ওর মামুনিকে ডাকবে। দূর, আমাকে ডাকবে বলেছে। আচ্ছা টিসু পাখি, আদো আদো কণ্ঠে যখন বাবা বলে ডাকবে তখন অনুভূতিটা কেমন হবে বলতে পারো? ইস, আমার তো ওর মুখে আদো ভাষায় বাবা শুনতে আর তর্স হইছে না। এই গন্ডার হনুমান কুত্তা আর বাবাই শোনাটা আমার ভিতরে বেড়ে উঠতেছে, তাই ওর মামুনিকে ডাকবে। তুমি দেখো বাবাকেই ডাকবে। হ্যাঁ গো, তোমার ধারণাই সঠিক। আমার কলিজার টুকরো গুলো বাবাইকে ডাকলো, বাট ওদের ডাক শুনে পাগল হয়ে যাওয়া বাবাটা যে ওদের নেই, আজ এই বাবা শব্দটাই ওদের চলার পথে বাধা হয়ে যাচ্ছে। ও মামুনি, কি হলো বলছো না কেন? আমার বাবা কোথায়? মেয়ের ডাকে হুঁশ ফিরে পেল তিশার। বলতে শেখার পর থেকে কয়েক শতবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে, বারবারই এড়িয়ে যাচ্ছে। আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটা দেখতে পারছো না? ওখানেই তোমার বাবা থাকে। আমাদের কাছে আসবে না মামুনি? ক্লাসে সবার বাবার গল্প করে, তখন খুব মনে পড়ে বাবাকে। ম্যাম যখন বাবা মা নিয়ে রচনা লিখতে বলে, সে প্রথম থেকে শুধু মাকে নিয়ে লিখছি। জানো মামুনি, আমার খুব ইচ্ছে করে বাবাকে নিয়ে কখনো লিখতে। বাচ্চাদের কথা শুনে চোখের জল আটকে রাখতে পারছে না তিশা। ওদের কথাগুলো বুকে প্রচন্ড আঘাত করছে। বাবাকে খুব প্রয়োজন তোমাদের? ভীষণ মিস করি। যখন সবার বাবা তার ছেলে মেয়েকে আদর করে, আমাদেরও না খুব ইচ্ছে হয় বাবার কোলে চড়তে। বেশ, তাহলে আমি ওই দূর আকাশে তারা হয়ে যাই আর তোমাদের বাবাকে পাঠিয়ে দিই। মায়ের মুখে এমন কথা শুনে বাবার মতো মাকে হারানোর ভয়ে দুই বাচ্চারই মায়ের চোখে জল মুছে দিয়ে বুকের সাথে লেপ্টে রইল। না মামুনি, এ কথা বলো না। তোমাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাহলে আর বাবার কথা জানতে চাইবে না তো? প্রমিস, আর কখনো না। প্লিজ মামুনি, তুমি কেঁদো না, তাহলে বড্ড কষ্ট হয়। অনেক রাত হয়েছে, এখন ঘুমাবে, নয়তো ক্লাস মিস করবে। বাচ্চাদের রুমে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। চোখে ঘুম নেই, সবকিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখেছে সন্তানের মুখের পানে চেয়ে। আজ সেই সন্তানরাই বাবার অন্ধকার অতীতটাকে সামনে টেনে নিয়ে আসতেছে। সায়নরা খুব ভোরে উঠেই রওনা দিল। হেনার মনটা খুব ভালো লাগতেছে। এতদিনে কিছুটা হলেও মনের যন্ত্রণাটা হালকা করার সুযোগ পেল। সায়নের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে গেছে হেনা। কক্সবাজারে পৌঁছে হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা সমুদ্র সৈকত দেখতে বের হলো। প্রতিদিনের মতো আজকেও তিশির আর তিশান তার নানুর আর নানা ভাইয়ের সাথে হাঁটতে বের হলো। মেয়েটা একদম তিশার কার্বন কপি। সমুদ্র বুঝি এর জীবনে একটা পার্ট। সমুদ্র দেখলে আর স্থির থাকতে পারে না, উত্তল ঢেউ তাকে হাতছানি দিয়ে ডাকে একটু ছুঁয়ে দেখার জন্য। তাই তো প্রতিটা বিকাল সকালেই পাগল করে তোলে সমুদ্র দেখার জন্য। তিশি, আসতে নানু ভাই, পড়ে যাবা তো। বলতে না বলতেই ওদের বিপরীত দিক থেকে আসা এক দম্পতির সাথে ধাক্কা লাগে। দুর্ভাগ্যবশত ওনাদের হাতে থাকা আইসক্রিম বাক্সটি পড়ে যায়। তিশিন একবার ওনাদের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল।
আর মায়াজড়িত কণ্ঠে ভয়ে ভয়ে সরি বলতেছে। সায়ন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। বাচ্চাটা বোধহয় শুধু মায়া দিয়েই তৈরি। ওর সরি বলা ওর ভয় পেয়ে ড্রেস খামচে ধরা বুকের ভিতরটায় ধুক ধুক সৃষ্টি করে ফেলেছে। তিশাকে প্রথম যেদিন দেখে ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে, সায়ন তখন ফাইনাল ইয়ারের ছাত্র। তাড়াহুড়া করে গেট দিয়ে ঢুকতেছে, ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লেগে হাতে থাকা কাগজগুলো পড়ে যায়। তিশা পড়ে যাওয়া কাগজগুলো কুড়িয়ে হাতের মুঠে নিয়ে সায়নের দিকে বাড়িয়ে দিল। এতক্ষণে ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। কাগজগুলোর দিকে হাত বাড়িয়ে মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। নীল বোরখা, নীল হিজাব পরা একটা মায়াবিনী, ঠোঁটগুলো হালকা গোলাপি, ভয়ে চোখগুলো বন্ধ করে আছে, আর এক হাত দিয়ে কাগজগুলো সায়নের দিকে বাড়িয়ে দিয়ে অন্য হাতে বোরখা খামচে ধরে আছে, আর ভয়ার্থ মধুমিশ্রিত কণ্ঠে সরি বলে যাচ্ছে। সেদিন তার এই বহুমিশ্রিত রূপ সায়নকে ঘায়েল করেছিল। হেনা শক্ত করে সায়নের হাত চেপে ধরায় চোখের পলক ফেলল সায়ন। সামনে তাকিয়ে দেখে পরিটা নেই। হেনা বুঝতে পারল সায়ন বাচ্চাটাকে খুঁজতেছে। বাচ্চাটাকে খুঁজতেছো? এক মুরব্বি এসে সরি বলে বাচ্চাটাকে নিয়ে গেল, তোমরা তো কোনো খেয়ালই ছিল না। তিশার কথায় ডানে বামে সামনে পিছনে খুঁজে দেখতেছে, অনেক দূরে ভিড়ের মাঝে মিলিয়ে গেছে। বাচ্চাটার সাথে কে ছিল? একটা মুরব্বি টাইপের লোক, হয়তো দাদু বা নানা হবে। ও, কেন, কোনো প্রবলেম? না, বাচ্চাটা খুব কিউট, তাই না? আচ্ছা চলো সামনে যাই। হেনা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সায়নের বাহু ধরে হাঁটতে লাগলো। হোটেলে ফিরেও শান্তি পাচ্ছে না সায়ন। শুধু বাচ্চাটার চোখ বন্ধ করে সরি বলাটা বারবার তিশাকে মনে করিয়ে দিচ্ছে। অস্থিরতা কাটানোর জন্য হেনাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আদর করতে লাগলো, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। বুকের ভিতরটা আরো অস্থির হয়ে উঠতেছে। তাই হেনাকে ঘুমাতে বলে রুম থেকে বের হয়ে গেল। সায়নের এমন আচরণে হেনা কেঁদেই দিল। কতদিন পর ভালোবেসে কাছে আসলো, আবার দূরেও ঠেলে দিল কেন? সায়ন হোটেল থেকে বের হয়ে সোজা বিচে চলে গেল। একটা স্তূপের উপর বসে একের পর এক সিগারেট শেষ করতেছে। তিশা বাচ্চাদের পড়া শেষ করে খাইয়ে ড্রেস চেঞ্জ করতে গিয়ে বারবার তিশিনের ড্রেসটার ঘ্রাণ নিচ্ছে। কেন জানি পরিচিত ঘ্রাণটা নাকে লাগতেছে। মেয়েটার শরীর থেকে ওর বাবার স্মেলটা আসছে কেন? আজ এত বছরে কখনো তো এমনটা হয়নি। কেন ভোতা হয়ে যাওয়ার অনুভূতিগুলো বারবার নাড়া দিচ্ছে? ওদেরকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। মামুনি, কি আছে এই ড্রেসে? কই কিছু না মামুনি। শুয়ে পড়ো। বাচ্চাদের শুইয়ে দিয়ে নিজেও এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেছে। রাত 2টা বাজে সায়ন হোটেলে ফিরল। হেনা ঘুমিয়ে আছে, তাই আর নিজেও টাইম নষ্ট না করে ঘুমিয়ে পড়ল। তিশা সকালে সবকিছু গোছগাছ করে রেখে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সকাল থেকে হেনার বুকের ব্যথাটা বেড়েছে, ব্যথায় পাগলের মতো করতেছে। সায়ন নাস্তা নিয়ে এসে দেখে এপাশ ওপাশ করতেছে, আর ব্যথায় আটকে আটকে উঠতেছে। তাই আর দেরি না করে কোলে তুলে নিল। হোটেল থেকে বের হয়ে গাড়ি ডেকে নিল। ব্যথায় সেন্সলেস হয়ে গেল হেনা। সায়নের খুব কষ্ট হচ্ছে হেনাকে এই অবস্থায় দেখে। কালকে রাতে হয়তো অতিরিক্ত হয়ে গেছে। আমার পাপের শাস্তি এই মেয়েটা কেন পাবে? সদর হাসপাতালের সামনে এসে গাড়ি থামলো। ডাক্তার বলেছে অতিরিক্ত মানসিক চাপের কারণে ব্যথার মাত্রা বৃদ্ধি পেয়েছে। 2 থেকে 3 ঘন্টা রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, তাই হাসপাতালের করিডোরে বসে সায়ন ওয়েট করতেছে। তিশানের স্কুল ছুটি আজকে, তাই নানা ভাইয়ের কাছে বায়না ধরলো হাসপাতালের মামুনির কাছে আসবে। হাসপাতালে আসলেই সকলকে মাতিয়ে রাখে, ওদের তোতা পাখির মতো অনবরত কথা দিয়ে। ওদের চিল্লাপাল্লার শব্দে পেশেন্টদের প্রবলেম হতে পারে, তাই তিশা হাসপাতালে আসতে দেয় না। আর সকলে খুব আদরও করে। এমন কিউট বাচ্চাদের কেউ আদর করবে না তা কি করে হয়? আরে আমাদের তোতা পাখিরা যে, কেমন আছো সোনারা? আমাদের কথা মনে আছে তাইলে? খুব মিস করি আন্টি তোমাদের, তাই তো চলে আসি দেখতে। ওরে তোতা পাখিরা। ওদের তোতা পাখির মতো কণ্ঠটা সায়নের কানে গিয়ে বিঁধল। সামনে তাকিয়ে দেখে 2টা রাজকন্যা আর রাজকুমার দাঁড়িয়ে আছে। তিশিন সায়নকে দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। বাচ্চাটার এভাবে ভয় পাওয়া দেখে আনমনে হেসে ওঠে। ওদের দিকে এগিয়ে গেল। তিশানের মাথায় হাত বুলিয়ে তিশিনকে কোলে তুলে নিল। কি নাম তোমার আম্মু? তিশিন পিটপিট করে তাকালো। সায়ন মেয়েটার 2 চোখে চুমু দিল।
ইস, কত মায়া দিয়ে তৈরি বাচ্চাগুলো। চেয়ারে বসে দুই বাচ্চাকে কোলে বসিয়ে কথা বলতেছে। দুজনেই সায়নের দিকে তাকিয়ে আছে। হয়তো অন্তরের সুতোয় টান লাগতেছে। তারা যে একই সুতোয় বাঁধা। কি হলো মামুনি, কথা বলো না? আমার নাম তিশিন মাহবুবা স্বর্গ। নামটা শুনে বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল। আর তোমার নাম কি বাবাই? তিশান মাহবুব শব্দ। সায়ন বাচ্চাদের বুকের সাথে চেপে ধরল। কেন জানি বুকে অনাবিল শান্তি পাচ্ছে। বারবার আদর করতেছে। অফিস কক্ষে বসে বাচ্চাদের চিল্লানির শব্দ শুনতে পেলে তিশা সুযোগ পেলেই হাসপাতালে চলে আসে। ওদের চিল্লানির শব্দে পেশেন্টের প্রবলেম হয়। তবুও বাবা ওদেরকে কেন যে নিয়ে আসে। একা একা বিড়বিড় করতে করতে অফিস কক্ষ থেকে বেরিয়ে আসলো। যত সামনে এগোচ্ছে সেই পাগল করা স্মেলটা নাকে লাগতেছে। আজ এত বছর পরেও এই স্মেলটা ভুলে নাই। নিশ্চয়ই সায়ন আশেপাশে কোথাও আছে। তোমার আব্বুর নাম কি? কি করে? কই থাকে? আম্মু আব্বু শব্দটা ওদের কাছে অপরিচিত, তাই সায়নের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতেছে। তখনই কেউ একজন বলে উঠল, তৃষা মাহবুব ওর মামুনি এই হসপিটালে বিএসসি নার্স হিসেবে কর্মরত আছে। সায়ন পিছু দিকে ফিরে দেখে ক্রিম কালারের শাড়ির সাথে সাদা অ্যাপ্রন, চোখে চশমা পরা এক নারী দাঁড়িয়ে আছে। এটা আর কেউ না, তারই তিশা। একদম হাসিময় মুখ, আগের চেয়ে অনেকটা মুটিয়ে গেছে। দেখতে রসগোল্লা রসগোল্লা লাগে। অনেকটা সুন্দরী হয়ে গেছে, যার ভিতরে নেই কোনো না কোনো পাওয়ার বেদনা, নাই কষ্টের ছাপ। দু চোখ ভর্তি কাজল। যখন সংসার ছেড়ে এসেছিল তখন চোখ দুটো শুষ্ক ছিল, যেখানে ছিল একরাশ হাহাকার। তবে কি এই চোখের কাজল পড়ানোর দায়িত্ব অন্য কেউ নিয়েছে? সেটাই কি স্বাভাবিক না? চোখ দুটো ভিজে উঠল সায়নের। তিশা এখন ঠোঁটে হাসি টেনে দাঁড়িয়ে আছে। তিশিন আর তিশান দৌড়ে মামুনিকে জড়িয়ে ধরল। সায়নের মুখ থেকে অস্পষ্ট শব্দ বের হয়ে আসলো, তিশা। তিশা? হ্যাঁ তৃষা, দূর আকাশের তারা হিসেবেই ওর বাবা ওদের কাছে পরিচিত। মানে? বুঝলেন না? যারা খুব ভালো লোক ওনারা আকাশের তারা হয়ে যায়। ওদের বেড়ে ওঠার জন্য ওর মামুনি যথেষ্ট। তিশু? কত বছর পর তিশু ডাকটা শুনে কয়েক সেকেন্ডের জন্য থমকে যায় তিশা, তবুও নিজেকে সামলে নেয়। তাহলে চিনতে পেরেছেন? যাক, ধন্য হলাম। তা বউ বাচ্চা নিয়ে ঘুরতে আসছেন নাকি? এরপর সায়ন তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলল। তিশা এক বুক করুণা নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। এত কিছু ঘটে গেল অথচ কিছুই জানল না। সায়নের চোখে মুখে অনুশোচনার আগুন দেখতে পাচ্ছে। অনেক খুঁজেছি, অনেক, তোমায় পাগলের মতো, কিন্তু কোথায়ও একটু খোঁজ মিলল না। আমার আমিটা পুড়ে গেছি অপরাধ বোধের আগুনে। তোমার ক্ষমাটা খুব বেশি প্রয়োজন আমার। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, নেই কোনো রাগ বা অভিমান, তাই ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। সবটুকু জুড়েই কি ঘৃণার বসবাস? মিথ্যে বলবো না, হ্যাঁ প্রচন্ড ঘৃণা। কোথাও যদি এক ফোঁটা ভালোবাসা জমে থাকে তার বিনিময়ে ক্ষমা করে দাও। আপনার জন্য যে অনুভূতিগুলো ছিল সব ভোঁতা হয়ে গেছে, আর অনুভবের শ্যাওলা পড়ে গেছে। আর ভালোবাসা, সেটা কালো মেঘ হয়ে বাসা বেঁধে গেছে। যদি খুব বেশি নাড়া পড়ে সেখানে, কিছুক্ষণ বৃষ্টি ঝড়ে বুক চিরে, এতটুকু। অপরাধ থাকলে না হয় ক্ষমা করব। অপরাধ আপনার ছিল না, অপরাধ ছিল আমার। আপনাকে বিশ্বাস করা ছিল আমার অপরাধ, আপনাকে ভালোবাসা ছিল আমার অপরাধ। রাতে অন্ধকারে 19 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে আপনার ঠুকনো ভালোবাসাকে ভরসা করে ওই দুটো হাতকে আঁকড়ে ধরে বের হয়ে আসা ছিল আমার অপরাধ। আর তার যথেষ্ট শাস্তি আমি পেয়েছি, তাই ক্ষমা চাইব না। যেদিন হেনাকে বিয়ে করেছিলাম সেদিনও স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলে। ফিরে যেতে বলার অধিকার আমার নেই। তবে এইটুকু বলবো, বাকিটা জীবন তোমাদেরকে চোখের সামনে দেখে কাটাতে চাই। আমি প্রতিটা মুহূর্ত দগ্ধ হচ্ছি, অনুশোচনার আগুনে প্রতিনিয়ত পুড়ে যাচ্ছি। আগুনের তাপ এতই বেশি যে আমার ভিতরটা কয়লা হয়ে যাচ্ছে। আমি আর পারছি না, আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও। আগুন তো আপনি নিজের হাতে জ্বালিয়েছেন, আপনার সৃষ্টি আগুনে আপনি পুড়েছেন, সেখানে আবার কিছু করার নেই। আর যেদিন আমি নিরুপায় ছিলাম, চোখ থাকতেও অন্ধ হয়ে যাওয়ার অভিনয় করতে হয়েছিল, কারণ আমার যে পা রাখার জায়গাটুকুও ছিল না। আর কত দগ্ধ হব আমি?
পড়তে পড়তে আমি যে অঙ্গার হয়ে গেছি, আমি আর সহ্য করতে পারতেছি না। পোড়াতেই যখন পারবেন না তো পুড়িয়েছেন কেন? আগুন জ্বালিয়েছেন কেন? ঠিক ততটাই পোড়াবেন যতটা বিনা দোষে আমাকে পুড়িয়েছেন। আমি তো স্বীকার করছি আমি ভুল করছি, আমাকে তোমার ক্ষমা করতে হবে না। সারাটা জীবন অভিশাপ দিও, তবু আমার চোখের সামনে থেকো। আমার দগ্ধ হয়ে যাওয়ার দৃশ্যটা নিজের সামনে থেকে উপভোগ করো। ফিরে চলো। জাস্ট শাট আপ। আপনাকে যতটা ঘৃণা করি তার চেয়েও অধিক বেশি ভালোবাসতাম। আপনার মতো সময়ের সাথে সাথে নিষ্ঠুর হয়ে যাওয়ার ক্ষমতা নিয়ে জন্মায়নি। যে একটা মানুষ চোখের সামনে ছটফট করতে করতে দগ্ধ হয়ে যাবে আর সেটা খুব উপভোগ করব। কে বলেছে আপনাকে দগ্ধ হতে? বিয়ে করে নিলেই তো পারেন। এটা তো আর আপনার কাছে কঠিন কিছু না। তিশা, চিল্লাবেন না। এটা আপনার বেডরুম না, এটা হসপিটাল। শুধু একবার ফিরে চলো। তুমি তোমার মতো থাকবে, বিশ্বাস করো, কোনো ক্ষতি হতে দিব না। বিশ্বাস? তাও আবার আপনাকে? হাসালেন। আপনার মতো লোককে ঘৃণা করা যায়, থুথু ফেলা যায় মিষ্টি মিষ্টি ভাষায়, বাট বিশ্বাস করা যায় না। আর ক্ষতি, যেখানে আপনি নিজেই আমার আর আমার বাচ্চাদের জন্য ক্ষতিকর প্রাণী, সেখানে অন্য ক্ষতির কথা না ভাবলেও চলবে। তবে একটা কথা মনে রাখবেন, আপনি কেন, এই গোটা পৃথিবীর কেউ আমার সন্তানের ক্ষতি করা তো দূরে থাক, ক্ষতির কথা চিন্তা করলেও আমি তার শেষ দেখে ছাড়ব। আর আমি চাই না আপনার অশুভ ছায়াটাও আমার বাচ্চাদের উপর পড়ুক। আপনার অশুভ থাবায় আমার জীবনটা তছনছ করে দিয়েছেন, বাট আমার সন্তানের দিকে চোখ দিবেন না। চোখ তুলে ফেলবো ওদের ওপর, শুধু আমার অধিকার। বাব্বা, এত জোর কোথা থেকে আসলো? আমার কোনো অধিকারই নেই নাকি অন্য কাউকে দিয়ে দিয়েছো সেই অধিকার? যাই করো, ভুলে যেও না আমি ওদের জন্মদাতা। আমার সন্তানরাই আমার জোর। আর আপনিও ভুলে যাবেন না যে তৃষা নীরবে আপনার ভালোবাসা ছেড়ে এসেছিল। সে শুধু এক অসহায় নারী ছিল, যার ছিল না পা রাখার মতো ঠিকানা, তবু অনিশ্চিত ঠিকানার পথে পা বাড়িয়েছিল। সেদিন তো একবারও বলেননি থেকে যাও। আপনি তো জানতেন এই মেয়েটার মাথা গোজার মতো জায়গা নেই। সেদিন কোথায় ছিল আপনার দরদ? হ্যাঁ? আর আজকে তৃষা একজন মা, যার অনেক দায়িত্ব। আমার সন্তানদের বেড়ে ওঠার জন্য তার মায়ের পরিচয় যথেষ্ট। ভুলেও অধিকার দেখাতে আসবেন না। আরে যার দায়িত্ব নেই তার আবার কিসের অধিকার? আমার বাচ্চাদের দিকে হাত বাড়ানোর চেষ্টা করবেন না, তাহলে সেই হাত উপড়ে ফেলবো। যদি বাচ্চারা সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে মনে করে আপনাকে ভীষণ প্রয়োজন, সেদিন আর আমি আটকে রাখবো না। সেই পর্যন্ত আমার ইচ্ছা মতামতেই প্রাধান্য পাবে। আর অন্য কাউকে অধিকার, আপনার মতো নিচু মেন্টালিটি আমার নেই। ইচ্ছে হলেই কাউকে ব্যবহার করলাম, আবার প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিলাম। আমার একটাই মন আর একটাই হৃদয়, আর সেখানে একজনেরই বসবাস ছিল। তাছাড়া আপনার মতো অত বেশি জায়গাটাও আমার মনে নেই যখন তখন কাউকে স্থান দিয়ে দিব। সায়ন বুঝতে পারলো আর যাই হোক তিশা ফিরবে না, আর তিশার উপর জোর করার অধিকার অনেক আগেই হারিয়ে ফেলেছে। তিশার চোখে মুখে পুরোটাই সায়নের প্রতি ঘৃণায় পরিপূর্ণ, যেখানে ভালোবাসা তো দূরে থাক, সামান্য করুণার স্থানটুকুও নেই। চোখ তুলে দ্বিতীয়বার ওর দিকে তাকানোর সাহস পাচ্ছে না, চোখ দিয়ে নীরবে জল ঝরতেছে। ফিরবে না আর? যেখানে ঘৃণা করতেও ঘৃণা হয় আপনাকে, সেখানে ফিরে যাব ভাবলেন কি করে? হেনা জ্ঞান ফেরার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাইরে এসে তিশাকে দেখে থমকে যায়। সায়ন আর তিশার কথা শুনে কিছুটা স্বস্তি পেল। তিশা ফিরছে না, এটাই বা কম কিসে। মামুনি, ও মামুনি, তুমি ঝগড়া করতেছো? কই না তো। জানো মামুনি, আঙ্কেলটা খুব ভালো, আমাকে অনেকগুলো আদর দিছে, কিন্তু কিন্তু কি রে সোনা? একটা আদরও ফিরিয়ে দেয়নি। এখন দেই? ভীষণ অন্যায় করে ফেলেছে, যাও এক্ষুনি ফিরিয়ে দিয়ে আসো। সন্তানের মুখে আঙ্কেল ডাক শুনে নিজের অপরাধবোধ হাজারো গুণ বেড়ে গেল। অসহায় ভাবে তিশার দিকে তাকালো। শুধু একবার বাবা ডাকটা শোনার অধিকার দাও। তিশা মুখ ফিরিয়ে নিল, যার মানে বাবা ডাক শোনার যোগ্যতা আপনার নেই। সায়ন বাচ্চাদের সামনে হাঁটু গেড়ে বসলো। তিশিন আর তিশান অনেকগুলো আদর দিল। বাচ্চাদেরকে বরাবর বুকে লুকিয়ে রাখতেছে সায়ন, হাজারো চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে।
তিশা আর দাঁড়িয়ে এমন দৃশ্য সহ্য করতে পারতেছে না। বাবাই মামুনি আঙ্কেলকে বাই বলে চলে এসো, মামুনি বাসায় চলে যাব। বাচ্চারা যখন সায়নের বুক থেকে নিজেদেরকে ছাড়িয়ে নিচ্ছে, মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে কেউ বের করে নিচ্ছে। আটকে ধরে রাখতেও পারছে না। বাই আঙ্কেল। টাটা আঙ্কেল। সায়ন ওদের মুখপানে চেয়ে আছে, না জানি এদের মুখে বাবা ডাকটা কতটা মধুর। তিশা ওদের হাত ধরে বাসার উদ্দেশ্যে রওনা করলো। একটু থেমে, আপনার মুখটা দর্শন করার ইচ্ছে আমার ছিল না, ভুলক্রমে নিয়তি দেখা করিয়ে ফেলল। তবে এই দেখাটা যেন শেষ দেখা হয়, আপনার অশুভ ছায়াটাও যেন আর আমাদের উপরে না পড়ে। আমি না এদের মুখের দিকে তাকিয়ে হাজারো বছর পার করে দিতে পারবো। দ্বিতীয় কাউকে জীবনে জড়ানোর মতো ফালতু মেন্টালিটি আমার নেই। আর আপনার যদি খুব বেশি বাচ্চার প্রয়োজন হয়, আবার বিয়ে করে নেবেন। সায়ন ফ্যালফ্যাল হয়ে তাকিয়ে আছে। তিশা কিছু দূর গিয়ে পিছু ফিরে স্বস্তি ও মুখময় আর তৃপ্তির একটা হাসি দিল, যার মানে ভালো আছি, ভালোবেসে তোমায়, তোমার দেওয়া শ্রেষ্ঠ উপহার নিয়ে। ওর এই হাসিটা সায়নের বুকে আগুনের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে, যে আগুনে জ্বলবে সারা জীবন। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।